তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার জামান, সে 1 ঘন্টা যাবৎ কল করে যাচ্ছি তোমাকে, তুমি আমার কল কেন ধরছো না? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি আর কি উত্তর দেব আকলিমা? বাড়ি থেকে আমাকে বিয়ে করানোর জন্য সবাই উতলা হয়ে উঠেছে। আমি আর কত অপেক্ষা করব তোমার জন্য বলো তো? নাকি নাকি তুমি ওই রফিককে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছ? সত্যি করে বলো তো আমাকে। তুমি এসব কি বলছো জামান? আমি ভালোবাসবো আর ওই লোককে? এটা কোনোভাবেই সম্ভব না। বাবার জোর আর জুলুমে ওই শয়তানটাকে বিয়ে করে অ্যাক্সিডেন্টলি এখন ওর সন্তানের মা আমি। ওর সাথে সম্পর্ক আমার এতটুকুই, এছাড়া আর কিছুই না। আমি আমার জীবনের প্রথম থেকে মনে প্রাণে শুধু তোমাকে ভালোবেসেছি আর সারা জীবন শুধু তোমাকে ভালোবাসবো, সেটা তুমি আমাকে বিয়ে করো আর না করো। শেষের কথাগুলো ফুপিয়ে কেঁদে উঠে বলল আকলিমা। আকলিমার কান্নার আলতো আওয়াজ জামানের কলেজা ভেদ করে প্রবেশ করল। তাই উতলা হয়ে বলল, এই পাগলি, একদম কাঁদবে না তুমি। জানো না, তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না, আর এই দুর্বলতাই তো মেরেছে আমাকে। তাই তো অন্যের সন্তানের মা জেনেও তোমার মায়া কাটাতে পারি না। তবে আমি আর ওই লোকের ঘরে তোমাকে সহ্য করতে পারছি না। দাঁড়াও, দেখছি কিছুদিনের মধ্যেই তোমাকে বের করে নিয়ে আসবো ওই ঘর থেকে। কিন্তু জামান, রুশমি তো এখনো ছোট, আমি চলে আসলে ওর কি হবে? আকলিমার এই কথায় রীতিমতো রাগান্বিত হয়ে বলল জামান। তুমি তো দেখছি ধীরে ধীরে স্বামী সন্তানের মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছ আকলিমা। তাহলে আমাকে অপেক্ষা করালে কেন এত বছর? আমিও না হয় বিয়ে করে এখন বউ বাচ্চা নিয়ে সংসার জোড়াতাম। আহা, তুমি এত রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ব্যবস্থা করো। তুমি যেদিন বলবে সেই দিনই আমি তোমার হাত ধরে এই নরক থেকে বেরিয়ে আসবো, কথা দিলাম। আরও কথা দিলাম, আমি নিজেকে তোমার জন্য পবিত্র রেখেছি এবং সবসময় রাখবো। তুমি সত্যি একটা ভালো মানুষ। আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। কাকে নিজের থেকে বেশি ভালোবাসো আকলিমা? রফিককে নাকি? পেছন থেকে এগিয়ে এসে হাসতে হাসতে বলল শাহেদা। আকলিমা চমকে উঠে বুকে হাত দিয়ে বলল, ভাবি, আপনি কখন ঘরে এলেন? এই তো এই মাত্রই এলাম। রফিক ফোন করেছে নাকি? আকলিমা ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কথা বলো। আর টেবিলে দুধের গ্লাসটা রেখে গিয়েছি, সেটা খেয়ে নিও। বলে শাহেদা খানম চলে গেল। আকলিমা কোনো রকমে যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে বলল, আল্লাহ জোর বাঁচান, বেঁচে গেছি আজ। ভাবি যদি ভুলেও কিছু শুনে ফেলতো তাহলে হয়ে যেত কেলেঙ্কারি। তবে আর যাই বলো, জানোয়ারটা কিন্তু চালাক আছে। যখন থেকে ওর পরিবার আমার ওপর সন্দেহ করেছে তখন থেকে আমার উপর তীক্ষ্ণ নজরদারি শুরু করেছে। এমনকি চালাকি করে আমাকে আমার বাপের বাড়িতে রেখে গেছে, যেন এখানে সবার চোখে চোখে থেকে আমি জামানের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে না পারি। তবে বাছা, তুমি কত চালাক, আমি তার চেয়েও বহুগুণ বেশি এগিয়ে। আমিও এখন জামানের সাথে ফোনে কথা বলাটাকে তোমার নাম দিয়ে চালিয়ে দিই, যার ফলে বাড়ির সবাই ভাবে আমি হয়তো আমার স্বামীর সাথে কথা বলছি, অথচ আমি তাদের সবার চোখের সামনেই আমার সত্যিকারের ভালোবাসা জামানের সাথে কথা বলি, আর কেউ বিষয়টা ধরতেও পারে না। তবে যাই হোক, লোকটা আমাকে তার জীবনে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। তবে আমিই বা কি করতে পারি? আমি তো সেই শুরু থেকেই বলে যাচ্ছি, আমি অন্য আরেকজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া অন্য কাউকে মেনে নেওয়াও আমার পক্ষে সম্ভব না। জামান আকলিমার জীবনের প্রথম প্রেম। পরিবার পরিপূর্ণ ধার্মিক ও এলাকার সমৃদ্ধ খানদানি হওয়ায় ছোটবেলা থেকে নিজের অনিচ্ছাতেই এক কঠিন গণ্ডির মধ্য থেকে বড় হতে হয়েছে আকলিমাকে। সে ছোটবেলা থেকে 15 বছর পর্যন্ত ঘরের চৌকাঠ পেরিয়ে একা বা কোনো বান্ধবীদের সাথেও বাড়ি থেকে বের হতে পারেনি আকলিমা, তার বাবার তৈরিকৃত এই কঠোর নিয়মের জন্য। বর্তমান সমাজের এলাকার স্বনামধন্য একটি পরিবার হলেও নাসিরউদ্দিন সাহেব মেনে চলেন পূর্বযুগের নিয়মনীতি। তার মতে মেয়েরা হচ্ছে ঘরের রানী, তাই তাদের বাহিরের ধুলা বালি মাখা পরিবেশে মানায় না। তবে মূর্খ হয়ে ঘরেও বসে থাকতে দিবে না, তাই ছোট থেকে 15 বছর বয়স পর্যন্ত নিজের মেয়েকে বাড়িতে শিক্ষিকা এনে পড়াশোনা করিয়েছেন। তবে আকলিমার জোর আবদার ও অনুরোধে 16 বছরে পদার্পণ করার পরে অবশেষে নিজের অনিচ্ছায় বাহিরে স্কুলে গিয়ে পড়াশোনার অনুমতি দিয়েছেন। ছোট থেকেই বাড়ির চার দেওয়ালে বন্দী থাকতে থাকতে বাহিরের জগতের প্রতি এক গভীর কৌতূহল আকলিমার। তাই বড় হওয়ার সাথে সাথে এই বাহিরের দুনিয়ার প্রতি ঝোঁক তার অন্তরে প্রবল। বাবা মোহাম্মদ নাসিরউদ্দিনের অনুমতিতে স্কুলে যাওয়ার স্বাধীনতা পেলেও বাবার কড়া আদেশে পরিপূর্ণ পর্দার সহিত চলাফেরা করতে হয় আকলিমার। তবে কেন যেন পর্দার আড়ালের পবিত্র জীবনের থেকে বাইরের ওই ধুলোবালিময় চাকচিক্যই বেশি আকর্ষণ করে আকলিমাকে। বাবার কঠোর আদেশের ওপর থেকে দিনদার মেয়ের মতো চলাফেরা করলেও অন্তরের দিক থেকে প্রায়ই আশা জাগে অন্য সব মেয়েদের মতো করে সেজেগুজে চলাফেরা করার। শুরুতে বাহিরের জগৎ দেখার প্রতি শুধু কৌতূহল এবং আগ্রহ থাকলেও সময়ের সাথে সাথে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হতে পারার
এই সামান্য সুযোগকে কাজে লাগিয়েই আকলিমা লিপ্ত হয় জামানের সাথে হারাম প্রেম ভালোবাসায়। তখন প্রায় স্কুল বাদ দিয়ে বাড়ি থেকে স্কুলের কথা বলে বের হয়ে জামানের সাথে দেখা করতে যেত আকলিমা। বেশ কয়েক মাস তাদের এই হারাম প্রেম নির্দ্বিধায় চললেও হঠাৎ একদিন তাদেরকে একসাথে দেখে ফেলে তার বড় ভাই সামাদ। সেদিন এই কথা সামাদ সরাসরি তার বাবা নাসির উদ্দিনকে জানালে তিনি কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেন আকলিমাকে বিয়ে দেওয়ার। মোহাম্মদ নাসির উদ্দিন ছিলেন ওই এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তার দাদা একসময় কালের জমিদার থাকায় পিতৃসূত্রে অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। সন্তান বলতে এক ছেলে আর এক মেয়েতেই সীমাবদ্ধ ছিল তার পরিবার। নিজস্ব বড় ব্যবসা ছিল তার। তবে এত কিছুর পরেও আল্লাহর দ্বীনের প্রাধান্য ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। কাজে কর্মে জীবনের সকল পাতায় সর্বপ্রথম প্রাধান্য দিতেন তিনি আল্লাহর বিধানকে। তাই বেশ কয়েক মাস যাবতই তার নিজের দোকানেরই একটা কর্মকর্তাকে তার বেশ মনে ধরেছিল। ছেলেটা খুব বেশি দিনদার না হলেও তার চলাফেরা সৎ, সহজ সরল আর শালীন। তাই এবার আকলিমার এমন কাজে তিনি মন থেকে স্থির করলেন তার দোকানে সে কর্মকর্তা রফিকের সাথেই তিনি তার মেয়ে আকলিমাকে বিয়ে দিবেন। পরিবারের সবার মুরব্বী নাসির উদ্দিন সাহেব, তাই তার কথাই পরিবারের শেষ কথা। এই সিদ্ধান্ত পরিবারের সবাইকে জানালে কেউ তার এই কথায় কোনো দ্বিমত জানানোর সাহস করতে পারে না। তবে আকলিমা নাছোড়বান্দা। সে মরে গেলেও বাবার দোকানের সামান্য কর্মকর্তাকে বিয়ে করবে না। শেষ অবধি বাবার ইচ্ছাতে রফিকের সাথে বিয়ে হয় আকলিমার। আকলিমার সম্পর্কে সবকিছু জেনেই শ্বশুরের অনুরোধে তাকে বিয়ে করে রফিক। ভেবেছিল বিয়ের পর হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে দুর্ভাগ্যবশত গর্ভবতী হওয়ার পরেও আকলিমার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। বিয়ের পর এত মাস কেটে যাওয়ার পরেও রফিককে নিজের শরীরে স্বেচ্ছায় একটা স্পর্শ পর্যন্ত করতে দিতে রাজি নয় আকলিমা। যদিও রফিকের জোরাজুরিতেই সন্তান সম্ভব হয় আকলিমা, তবে এই বাচ্চার প্রতি কোনো অনুভূতি নেই তার অন্তরে। দেখতে দেখতে সেই দিনটিও এলো যেদিন আকলিমার কোল জোরে জন্ম নিল একটা ফুটফুটে কন্যা সন্তান। রফিক আদর করে সন্তানের নাম দিল রুশমি। সেদিন হাসপাতালে এই ছোট্ট ফুলের আগমনে পুরো পরিবারে নেমে এসেছিল খুশির বন্যা। তবে আকলিমার মুখে ছিল না বিন্দুমাত্র খুশির রেশ। তার এই শুকনো মুখ দেখে তার মাথায় হাত রেখে বলেছিল রফিক, আর রাগ করে থেকো না আকলিমা, দেখো আমাদেরকে আল্লাহ কত সুন্দর একটা ফুল দান করেছে। সেদিন স্বামীর কথায় সায় দিলেও মন থেকে আকলিমা খুশি ছিল না। মনে মনে নিয়ত ছিল কিছুদিন পরেই জামানের সাথে পালিয়ে যাওয়ার। তবে সে পথেও বাধা পড়ল। হঠাৎই জামান চাকরির উদ্দেশ্যে বিদেশে চলে গেল। আকলিমাকে বলল কয়েক বছর তার জন্য অপেক্ষা করতে। কোনো উপায় না পেয়ে আকলিমাও তার জন্য অপেক্ষা করতে লাগলো। তবে তাদের মাঝে সবসময় ফোনে যোগাযোগ অব্যাহত ছিল। রফিকও একটা নতুন চাকরি পাওয়ায় আকলিমাকে তাদের বাড়িতে রেখে চলে আসে ঢাকায়। আকলিমার আচরণে সন্দেহের আভাস পেয়ে রফিকের পরিবার তার ব্যাপারে নানা অভিযোগও উপস্থাপন করে তার কাছে। সেসব শুনে রফিকও নানা সময় নানাভাবে বুঝায় আকলিমাকে। তবে এতেও কোনো ফায়দা না হলে পরিশেষে বুদ্ধি করে বউ বাচ্চা উভয়কে রেখে আসে শ্বশুর বাড়িতে, যেন সেখান থেকে সবার নজরে নজরে থাকতে পারে আকলিমা। তবে এতেও কোনোভাবেই দমে থাকেনি আকলিমার এই হারাম সম্পর্ক। বাবার বাড়িতে থাকার সুবাদে রুশমির লালন পালনও খুব বেশি একটা করতে হয়নি তাকে। নানার বাড়ির প্রথম মেয়ে হওয়ায় তার আদর যত্নে কখনো কোনো কমতি হয়নি পরিবারে। তাছাড়া বেশিরভাগ সময় রুশমির দেখাশোনা সব আকলিমার বড় ভাইয়ের স্ত্রী শাহিদাই করেছে। সবার আদর যত্নে দেখতে দেখতে ছোট্ট রুশমিও যেন তরতর করে বেড়ে উঠেছে খুব অল্প সময়ে। দেখতে দেখতে 6 বছরও হয়ে গেছে তার। ছোট্ট রুশমি গুটি গুটি পায়ে সারা বাড়ি তৈরসইর করে বেড়ায়। সারাক্ষণ খেলায় মেতে থাকে তার মামাতো ভাই আনাস আর বাড়ির আশেপাশের বাচ্চাদের সাথে। তবে যদিও আনাস এখন বড় হয়ে যাওয়ায় তাদের সাথে আর খেলায় অংশ নেয় না, তবুও রুশমির জেদ অতিরিক্ত বায়নার কবলে পড়ে ইচ্ছা না থাকলেও খেলায় অংশ নিতে হয় তাকে, যাতে ও মাঝে মাঝে প্রচণ্ড বিরক্তও হয়। এই তো আজও অন্য দিনের মতো বিকেলে মক্তব থেকে বাড়িতে প্রবেশের পথে হাতে নিজের মিনি বউ পুতুলটাকে নিয়ে পথ আটকে দাঁড়িয়ে বায়না জোড়ালো রুশমি। আনাস যেন তার পুতুল ছেলে হৃদয় এর সাথে আবার নতুন করে মিনি পুতুলের বিয়ে দেয়। আগের বিয়ে নাকি পুরনো হয়ে গেছে তাই ভেবে, সাথে আবার তার খেলার সাথীদেরও এনেছে। এ সময় রুশমির এমন আবদারে বিরক্ত প্রকাশ করে। এসব খেলতে চায় না বলে সোজা নিষেধ করে দেয় আনাস। এসব খেলার সময় আর নেই তার, এটা সে বুঝতে পারে। গায়ে এবং মনে প্রাণে আনাসও নিজেকে এখন বড় বলে মনে করে। তাই এখনও রুশমির পুতুল খেলার আবদার তার কাছে অপমানজনক বলে মনে হয়। আনাসের এই কথায় রুশমির মুখটা যেন শুকনো বইয়ের আকার ধারণ করেছে। পাশে থাকা ছেলেমেয়েগুলো অনুরোধের স্বরে বলছে, আসো না আনাস ভাইয়া, আসো না, তাহলে আমরাই বিয়ে খেলি। আচ্ছা যাও, এবার আর রুশমিকে তোমার বউ বানাবো না, এবার তোমাকে নতুন বউ দিব, এবার বউ হবে নোহা।
এ কথা বলেছে তো সর্বনাশ করেছে। সেই 1 ঘন্টা যাবৎ চিৎকার করে কান্না জ্বলেছে রুশমি। রুশমির কান্নার আওয়াজে রান্নাঘরে কাজ করতে থাকা শাহেদা খানম দৌড়ে বাইরে এলেন। এসে কুলে তুলে কান্না করার কারণ জানতে চাইলেন। পাশে দাঁড়িয়ে থাকা আনাস অকপটে বলল, ছোট বোনের কান্নার এমন অবাঞ্ছিত কারণ। শাহেদা খানম রুশমির কান্নার এমন গুরুতর কারণ শুনে হাসতে হাসতে তাকে কোলে নিয়ে ঘরে প্রবেশ করলেন। একসময় সোফায় বসে চা খেতে খেতে 2 শ্যালককে সাথে নিয়ে গভীর মনোযোগে খবরের কাগজ পড়ছিলেন আর গল্প করছিলেন আনাসের বাবা সামাদ সাহেব। স্ত্রীর মুখ থেকে রুশমির কান্নার কারণ জানতে পেরে তিনিও হাহা করে হেসে ফেললেন। মজা করে আনাসের দিকে উদ্দেশ্য করে বললেন, কি এমন হতো আনাস, ওর সাথে খেলা করলে? আনাস চরম বিরক্তি নিয়ে বলল, বাবা আমি এখন বড় হয়ে গেছি, আমার আর এসব পুতুল পুতুল খেলা ভালো লাগে না। কে এত বড় হয়ে গেছে শুনি? কথাটা বলে হাসতে হাসতে ঘরে প্রবেশ করল রফিক। হঠাৎ এ সময় এ বাড়িতে রফিককে দেখে সবাই বেশ অবাক হলো। সামাদ সাহেব অবাক হয়ে বলল, আরে রফিক যে, তা তুমি না বললে অফিস থেকে ছুটি পাচ্ছ না, তাই আসতে পারবে না? যাক, ভালোই করেছ এসে। রফিকের আগমনে শাহেদা দ্রুত সেখান থেকে সরে রান্নাঘরের দিকে চলে গেল। না হয় নাসিরউদ্দিন সাহেব আবার রাগারাগি করবেন, তার বাড়িতে থাকলে পর্দা করতে হবে। তাই সামাদ সাহেব জোর গলায় আকলিমাকে ডেকে আনল। রফিককে এ সময় বাড়িতে দেখে আকলিমাও খানিকটা অবাক আর বিরক্ত হলো। তবুও অনিচ্ছা থাকা সত্ত্বেও স্বামীর জন্য 1 গ্লাস পানি এনে দিয়ে সেখান থেকে চলে গেল। রুশমিকে এখনও ফোপাতে দেখে রফিক হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিল। তারপর মেয়ের হাতে পায়ে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার মাটার, এভাবে কাঁদছে কেন? রফিকের উত্তরে হাসতে হাসতে তাকে জানালো সামাদ সাহেব, রফিক তোমার মেয়ে আনাসের বউ হতে চায়। আনাস অসম্মতি প্রকাশ করায় এভাবে কাঁদছে। সামাদ সাহেবের কথায় অবাক হয়ে একগাল হেসে উঠল রফিকও। কি বলেন ভাইজান, তাই নাকি? রফিক এই অবধি বলতেই রুশমির কান্নার গতি যেন আরো বেড়ে গেল। এবার কান্নার প্রখরতায় শ্বাসও নিতে পারছে না সে। ছোটবেলার খেলার সাথী পুতুল খেলার বর আনাস আজ তাকে নিয়ে খেলতে রাজি নয়। আবার অন্য আরেকটা নতুন বউ আনার কথা উঠেছে তাদের ছোট্ট বন্ধু মহলে। বিষয়টা রুশমির ছোট্ট মন কিছুতেই মেনে নিতে পারছে না। রুশমির কান্নার গতি বেড়ে যাওয়ায় রফিক তাকে নানাভাবে শান্ত করার চেষ্টা করছে। এর মাঝে সামাদ সাহেবের হাসি যেন থামছে না কোনোভাবে। ভাইয়ের হাসিতে তাল মিলিয়ে এবার রফিকও বলে উঠল, ভাইজান আমার মেয়েটা বিয়ে করার জন্য কেঁদে কেটে 8 খানা, আর আপনি হাসছেন? তো হাসবো না বলো? তোমার মেয়ে এই বয়সে বিয়ের জন্য এভাবে কেঁদে বুক ভাসাচ্ছে। তারপর কোনোভাবে নিজের হাসি থামিয়ে রুশমিকে কোলে তুলে নিয়ে বলল, আচ্ছা মা, কান্না থামাও, আর কান্না করো না। কে বলেছে আনাস তোমার সাথে খেলবে না? না খেলে আমি ওর পিঠ ভেঙে দেব। ও তোমার সাথে খেলবে আর তোমার বিয়েও দেব ওর সাথে, অন্য কাউকে বিয়ে করবে না ও। রুশমি কান্নার মাঝেই হাঁপাতে হাঁপাতে বলল, আমি শুধু বউ আর কেউ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শুধু ওর বউ আর কেউ না, ঠিক আছে। মেয়ের কথা একগাল হেসে এবার রফিকও মজার ছলে বলল, তাহলে তো ভাইজান আপনি এখন শ্বশুর হয়ে গেছেন। হ্যাঁ তা তো হলামই, তা তুমিও তো হলে শ্বশুর, কি বলো? যাও তাহলে আমরা আজ থেকে বেয়াই হয়ে গেলাম। তুমি কি বলো রফিক? হাসতে হাসতে বলল রফিক, হ্যাঁ হ্যাঁ আমিও কবুল করলাম এ বিয়ে। পাশ থেকে আনাসের 2 মামাও হাসতে হাসতে বলল, হ্যাঁ আমরাও সাক্ষী রইলাম। ঘরে হাসি রোল পড়ে গেল যেন। কে কি কবুল করেছে রে সামাদ? ও আব্বা এসেছেন, বলল সামাদ সাহেব। পাশের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে কর্কশ গলায় কথাটা জিজ্ঞেস করল নাসিরউদ্দিন সাহেব। রফিক উঠে শ্বশুরকে সালাম দিল। বাবার প্রশ্নে হাসতে হাসতে বলল সামাদ, না এমনি মজা করছিলাম আব্বা। রুশমি কান্না করছিল ও নাকি আনাসের বউ, তাই ওকে শান্ত করতে আমি আর রফিক ছেলে মেয়ের বিয়ে কবুল করলাম, এই আর কি। মানে কি করেছিস তোরা? বিয়ের মতো সিরিয়াস বিষয় নিয়ে মজা করছিস নাকি? তোদের সাথে আর পারলাম না। ইসলামের বিধান নিয়েও তোদের যত সব মশকরা। ইসলামে বিয়ে আর তালাক যে মজা করে করলেও তা কবুল হয়ে যায়, তা তোরা জানিস না? আরে আব্বা আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? আপনিও কি পাগল হয়েছেন নাকি? আমরা তো মজা করছিলাম। এটাকে মজা করা বলে না সামাদ। তুই ছেলের বাবা আর রফিক মেয়ের বাবা, তোরা উভয়ই সাক্ষী সমেত একেবারে বিয়ে কবুল করে ফেলেছিস। এখানে বিয়ে সম্পূর্ণ হওয়ার আর বাকিটা আছে কি? আব্বা রুশমি আনাস দুজনই ছোট, ওরা বিয়ের বুঝে কি? না বুঝলেই বা কি, রুশমির বয়স 6 বছর আর আনাসের বয়স 12 বছর। 6 বছর বয়সে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। তাহলে বিয়ে কবুল হওয়ার জন্য বয়স কোনো অজুহাত হলো? এইবার বাবার কথায় বিরক্ত হয়ে সামাদ বলে উঠল, আচ্ছা সামান্য মজাতেও যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে হয়েছে। এমনিতেও চিন্তা করেছিলাম আমার একটা মাত্র বোনটাকে দূরে বিয়ে দেব না, তবুও তো হলোই দূরেই। তাহলে এখন বোনের মেয়েকেই না হয় আনলাম ছেলের বউ করে, তাতে ভাই বোন সারা জীবন আরেক সুতোয় বাঁধা থাকবো, তাতেই বা ক্ষতি কি? হ্যাঁ তাহলে এটা মানলে সমস্যা নেই, তবে ইসলামের বিধান নিয়ে কোনো মশকরা চলে না, এটা মনে রাখিস। বিয়ে হয়েছে তো হয়েছেই, বড় হলে যেন তা আবার ভুলে যাস না। হ্যাঁ হ্যাঁ আব্বা, আমার মনে থাকবে ইনশাল্লাহ। নাসির সাহেবই এই বাড়িতে একমাত্র ব্যক্তি যে কিনা ইসলামের বিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন।
তাই চেয়েছিলেন নিজের 2 ছেলে মেয়েকেও দিনদার করে গড়ে তুলতে। তবে শত চেষ্টার পরেও আর তা সম্ভব হয়নি। ছেলেটাকে কোনোভাবে মসজিদের চৌকাঠ পার করতে পারলেও মেয়েটার আচরণ ভিন্ন, সেটা জেনেই নিজের পছন্দের রফিকের সাথে বিয়ে দিয়েছিলেন আকলিমাকে। তবে বিয়ের পর থেকে সংসারে নানা রকমের অশান্তি বাঁধিয়ে রাখে সবসময় আকলিমা। প্রায় 7-8টা বছর এভাবেই কেটে গেছে তার জীবনে। এর মাঝে 5 বছর যাবৎ বাবার বাড়িতে কাটাচ্ছে সে। তাই এখন আর তাকে নিয়ে তেমন চিন্তা নেই নাসির সাহেবের। তবে ছেলে মেয়েকে মানুষ করতে না পারলেও নাতিকে নিয়ে খুব স্বপ্ন দেখেন তিনি। তার ধারণা আনাসটা তার মনের মতোই হবে ইনশাল্লাহ। বড় হলে একদিন ইসলামের বীর হয়ে দিনের খেদমতে ঝাঁপিয়ে পড়বে। তাই তাকে ছোট থেকে তেমন করে প্রস্তুত করার ইচ্ছা নাসির সাহেবের। ছোট্ট রশ্মি এবার মামার কোল ছেড়ে নেমে গিয়ে আনাসের শাহাদাত আঙ্গুলিটা আঁকড়ে ধরে আধ ভাঙা স্বরে বলল, আনাস ভাইয়া, আমি কি তাহলে আজ থেকে তোমার বউ? আনাস মুখে একটা মুরব্বী ভাব ফুটিয়ে তুলে হালকা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানি না, কিছুই বুঝতে পারছি না। দাদা বলল তো আমাদের বিয়ে দিয়ে দিয়েছে তারা, কিন্তু তুই তো খুবই ছোট রশ্মি। এরপর 2 দিন শ্বশুর বাড়িতে থেকে পরের দিন রাতের বেলায় স্ত্রী এবং সন্তানকে রেখে ঢাকায় আবার নিজের কর্মস্থলে ফেরেন রফিক। তবে 2 দিন পরেই হঠাৎ রাত 4টা নাগাদ শ্বশুরের কল পেয়ে ঘুম ভাঙে তার। ওপাশ থেকে শ্বশুরের কান্না ভেজা কণ্ঠ শুনে বিচলিত হয়ে পড়ে রফিক। তখনই জরুরি ভিত্তিতে রাজশাহী ফিরে এসে জানতে পারেন গতরাতে তার স্ত্রী আকলিমা তার প্রেমিকের হাত ধরে নিজের বাবার বাড়ি থেকে পালিয়ে গেছে। কথাটি শুনেও যেন রফিক সাহেব তেমন অবাক হয় না, কারণ ধরে বেঁধে একটা মানুষকে আর কতদিনই বা রাখা যায়। রফিক জানতো আকলিমা শুরু থেকে তাকে পছন্দ করে না, এমনকি তার সাথে আকলিমার বিয়েটাও ছিল তার শ্বশুর নাসিরউদ্দিন সাহেবের জোরাজুরিতেই। বিয়ের আগে যে হারাম প্রেমে লিপ্ত হয় আকলিমা, তা থেকে শত চেষ্টা করেও তাকে ফেরাতে না পেরে শেষে নিজের মেয়েকে শায়েস্তা করার জন্য নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে রফিকের কাছেই তাকে বিয়ে দিয়ে দেন তিনি। শুরুতে রফিকও জেনে শুনে আকলিমার মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি না হলেও পরবর্তীতে শ্বশুরের অত্যাধিক অনুরোধে তাকে রাজি হতে হয়। ভেবেছিলেন বিয়ের পরে হয়তো পরিবর্তন হবে আকলিমা, তবে না, তার মাঝে কোনো দিনও বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। এবং রফিক চাকরির সুবাদে ঢাকা থাকায় সে যখনই সুযোগ পেয়েছে তখনই জামানের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। হাজার বুঝিয়ে সুঝিয়ে এমনকি রাগারাগি করেও তাকে এসব থেকে ফেরাতে পারেনি রফিক। এমনকি মেয়ের জন্ম হওয়ার পরেও তার চরিত্র ভালো হয়নি। তাই এবার আর কোনো আফসোস নেই রফিকের, বরং দিনকে দিন এই সম্পর্কটাই বোঝা হয়ে উঠছিল তার জীবনে। কথাগুলো ভাবতে ভাবতে স্তব্ধ হয়ে রইল রফিক। সকাল হয়ে গেছে, আশপাশের মানুষজন জমা হয়েছে নাসির সাহেবের বড় বাড়িটায়। লোকজন পরনিন্দা আর গিবত তহমতে ব্যস্ত। এর মাঝেই রুশমির ঘুম ভাঙলে কাঁদতে কাঁদতে তাকে কোলে করে নিজের স্বামী সামাদ সাহেবের কোলে তুলে দিলেন শাহিদা খানম। ছোট্ট রুশমির মুখের দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছে সামাদ সাহেবের। রুশমি কিছু বুঝতে না পেরে মামার চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, বাবাই, বাবাই, তুমি কাঁদছো কেন? সামাদ সাহেব নিজের বাহু দিয়ে চোখগুলোকে মুছে রুশমির কপালে একটা চুমু দিয়ে রফিকের কাছে নিয়ে গেলেন। স্তব্ধ হয়ে বসে থাকা রফিক এবার নিজের মেয়েকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলেন। রুশমিকে আগলে ধরে বললেন, মা, তোকে এবার আমি একা কি করে মানুষ করব? কাকে মা বলে ডাকবে তুই? এতটা অসহায় কি করে দিল আমাকে? ওর কি একটু দয়া হলো না? হায়রে জন্মদাত্রী মা, নিজের সন্তানের জন্য কি তোর বুকে একটু মায়া লাগলো না? আমি না হয় তোর পরে ছিলাম, তাই শত চেষ্টা করেও তোকে রাখতে পারলাম না। এবার রুশমি কেঁদে উঠে বলল, বাবা, আম্মু কোথায় চলে গেছে? আমিও যাব আম্মুর কাছে, আমাকে আম্মুর কাছে নিয়ে যাও। সামাদ সাহেব বোনের ওপর রেগে গিয়ে বললেন, আল্লাহর কসম, ওকে যদি এখন আমি চোখের সামনে পেতাম তাহলে কুরবানি দিয়ে দিতাম। নাসির সাহেবও লজ্জায় কোনো কথা বলতে পারছে না রফিকের সামনে। কোনো রকমে রফিকের কাছে এসে তার পিঠে হাত রেখে বলল, বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমি জেনে শুনে এমন গজব তোমার ঘাড়ে তুলে দিয়েছিলাম, আমাকে তুমি মাফ করে দাও। রফিক একটা মিথ্যা হাসি হেসে বলল, থাক না বাবা, এটা আমার নসিবে ছিল, বাদ দিন। আমি আজ আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এ বাড়িতে আসবো না। আর আপনাদের যদি আমার প্রতি বিন্দুমাত্র দয়া হয় তাহলে আপনারাও আমার সাথে যোগাযোগ করবেন না। আমি এ বাড়ির আর কারো কোনো স্মৃতি আমার বা আমার মেয়ের মাথায় রাখতে চাই না। সেদিন এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল রফিক। তার শক্ত অনুরোধে সেদিন আর কেউ তাকে কোনো বাধা দেওয়ার সাহস পায়নি। সবাই ভেবেছিল আপাতত রফিক রেগে আছে, তাই বাধা না দেওয়াই ভালো। কিছুদিন গেলে না হয় তাকে বুঝিয়ে সুঝিয়ে রুশমিকে নিয়ে আসা যাবে। তবে সেই দিন আর এলো না। এর আগে জীবনটা সাইক্লোনের মতো এলোমেলো হয়ে গেল। সেদিন রাগ করে শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথেই মাঝ রাস্তায় বাস অ্যাক্সিডেন্টে এক বাসে থাকা যাত্রীদের 25 জন নিহত হন। তার মাঝে উঠে আসে রফিকের নাম।
এই খবর রফিকের বাড়িতে জানানো হলে সেদিনই তার বাবা মা ছুটে যায় ঢাকায়। হাসপাতাল থেকে উদ্ধার করে আনে রফিকের মৃতদেহ, তবে নিয়ে আসতে পারেনি রুশমিকে। এই খবর জানানো হয় রফিকের শ্বশুর বাড়িতেও। খবরটা শোনা মাত্রই যেন সবার মাথায় আসমান ভেঙে পড়ে। তবুও কোনো মতে নিজেদের শক্ত রেখে রফিকের জানাজায় অংশ নেয় তারা। তবে আশ্চর্যজনকভাবে সেখানে শুধু রফিকের লাশ দেখে রুশমির লাশ কোথায় জানতে চাইলে রফিকের মা জানায় রফিকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেলেও ছোট্ট রুমির দেহ এতটাই বিধ্বস্ত হয় যে তা চেনার উপায় নেই। তাই তারা সেখান থেকে রুশমির লাশ সংগ্রহ করে আনতে পারেনি। কথাটা অনেকটা সময় নিয়ে বললেন রুশমির দাদি, সাথে অনেক তীক্ষ্ণ ও অকথ্য ভাষায় অপমানও করে তাদের। অপমানিত হয়েই সেদিন রফিকের বাড়ি থেকে অশ্রুসিক্ত নয়নে ফিরে আসে নাসিরউদ্দিন সাহেব ও তার ছেলে। তিনি চলে গেলে পাশ থেকে রফিকের বাবা ইশারায় স্ত্রীকে ইঙ্গিত করে ফিসফিসিয়ে বলেন, রফিকের মা ওনাদের বলে দিলে হতো না? রফিকের মা উত্তেজিত হয়ে বলেন, তুমি চুপ থাকো। এদের জন্য আমি আমার সোনাটুকটা ছেলেটাকে হারিয়েছি। এখন কোনোভাবেই আমি আমার নাতিকে এদের কাছে তুলে দেব না। এর থেকে ওই সন্তানহারা দম্পতির কাছে থেকে মানুষ হবে, ও ওটাই ভালো। ওর নাম যেন আর কোনোদিন কারো মুখে না শুনি। ভেবে নাও ও মরে গেছে ওর বাবার সাথে। সেদিনের পর থেকে রফিক রুশমি এক অপূর্ণ স্মৃতি হয়ে ভেসে থাকে সবার জীবনে। সেদিন ফিরে আসার পর থেকে নাসিরউদ্দিন সাহেবের শরীরও আস্তে আস্তে ভেঙে পড়ে। নিজের মেয়ের প্রতি ঘৃণা আর রফিক ও রুশমির এই অসহনীয় মৃত্যু যেন তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। ওই অবস্থাতে কয়েক মাস ভুগে অবশেষে তার জীবনেও মৃত্যু নেমে আসে। তবে মৃত্যুর আগে চিৎকার করে বলে যায় তিনি তার মেয়েকে কোনোদিনও মাফ করবেন না। সাধারণ পরিবারের ছেলে আশরাফ সাহেব নিজের পছন্দে বিয়ে করে আনে নিম্নবিত্ত ঘরের মেয়ে লতিফা বেগমকে। একে অপরকে পছন্দ করে পরিবারের অমতেই বিয়ে করে শুরু করেন তাদের সাধের সংসার। তবে সংসারটা সাধের হলেও তাতে সুখের হয় না। বিয়ের পরে শাশুড়ি খালেদা বেগম কোনোভাবেই মেনে নিতে চান না লতিফাকে। তবুও সময়ের বিবর্তনে মন থেকে মেনে নিতে না চাইলেও মানতে হয় তাকে। তবে সমস্যার সৃষ্টি হয় তখন থেকে, যখন জানতে পারেন তার বড় ছেলের পছন্দ করে বিয়ে করা বউ কখনো মা হতে পারবে না। এই কথা শোনা মাত্রই তিনিও নিজের ছেলেকে বোঝাতে উঠে পড়ে লেগে গেছেন যেন সে এই বউকে তালাক দিয়ে আবার আরেকটা বিয়ে করে নেয়। তবে আশরাফ মায়ের কথাকে কানে না নিয়ে লতিফাকে নিয়েই সংসার করেন। বিয়ের 10 বছর পার হয়ে গেলেও তাদের ঘর থেকে শূন্য অপূর্ণ। অপরদিকে তার ছোট ভাই আলতাফের ঘরে বিয়ের পরপরই জন্ম নেয় ফুটফুটে ছেলে সন্তান, যার বয়স এখন 10 বছর। এই নিয়ে শাশুড়ি খালেদা বেগম কোনোদিন কথা শোনাতে ছাড় দেয় না বড় ছেলের বউ লতিফাকে। প্রথম প্রথম শাশুড়ির কথাগুলো শুনে বিষ খেয়ে মরে যেতে ইচ্ছা হতো লতিফার। তবে আস্তে আস্তে এখন যেন এই কথাগুলো অভ্যাসে পরিণত হয়েছে তার। তাই এখন আর এসব কথা শুনে খারাপ লাগে না তার। তবে একটা সন্তানের শূন্যতা যেন তার বুকটাকে হাহাকার করে সবসময় কোনো বাচ্চা দেখলেই মনে হয়, আহা, যদি বাচ্চাটাকে একটু বুকে জড়িয়ে রাখতে পারতাম। তাই মাঝে মাঝে নিজের ছোট জায়ের ছেলে সাদাতকে বুকে জড়িয়ে এই শূন্যতা কিছুটা মেটানোর চেষ্টা করেন। তবে পরের সন্তান দিয়ে কি আর শূন্যতা মেটে? যাই হোক, একটা সন্তান না থাকার কষ্ট যার নাই সেই বুঝে। এই কষ্টে যে কত রাত কেঁদে কাটিয়েছে লতিফা, এটা শুধু সেই জানে। তবে তার এই কষ্ট যেন আল্লাহ আর দেখতে চাইল না। সেদিন আচমকায় মার্কেট থেকে কেনাকাটা করে ফেরার পথে হঠাৎ রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট ঘটে। সেখানে থাকা অনেকগুলো মানুষ অ্যাক্সিডেন্টের সাথে সাথে মারা যায়। রাস্তায় থাকা লোকজন আহতদের দৌড়ে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। আশরাফ পরোপকারী মানুষ, তাই সেও ছুটে গিয়ে কিছু লোককে নিয়ে হাসপাতালে ভর্তি করে। তাদের মাঝে একজনের অবস্থা হয় খুবই করুণ। তিনি তার সাথে থাকা 5 থেকে 6 বছরের মেয়েটাকে বাঁচাতে গিয়ে নিজে বেশি আহত হয়েছেন। অবস্থা বেশি একটা ভালো না হলেও মেয়েটাকে সবসময় বুকে আগলে রাখছেন। দৃশ্যটা দেখে যেন সকলের হৃদয়ে মোচড় দিয়ে উঠেছে। জরুরি বিভাগে নেওয়ার পূর্বে আশরাফি লোকটাকে অভয় দিয়ে মেয়েটাকে কোলে নিয়ে ভর্তি করে শিশু ওয়ার্ডে। এর 1 থেকে 1.5 ঘন্টা পরে লোকটা মারা যায়। তার কয়েক ঘন্টা পরে খবর পেয়ে গ্রাম থেকে তার পরিবার তার লাশ নিতে এলে হঠাৎই লতিফার মনে জেগে ওঠে এক অব্যক্ত ইচ্ছা। সে বিড়বিড়িয়ে আবদার জানায় স্বামীর কাছে, আচ্ছা, বাচ্চাটাকে আমরা রেখে দিতে পারি না? স্ত্রীর এমন কোমল আবদারে আশরাফ তার মাথায় হাত বুলিয়ে অসহায়ের ন্যায় জানায়, এটা কিভাবে সম্ভব লতিফা? হয়তো বাড়িতে বাচ্চাটার মা আছে, আমরা তাকে রেখে দিলে তার কি হবে? আর ওর পরিবারই বা আমাদের কেন এ বাচ্চাটা দিতে রাজি হবে? তবুও তো একটাবার বলে দেখি, যদি দেয়। স্ত্রীর করুণ আবদার রক্ষার্থে অসম্ভব জেনেও সেদিন আবদারটা জানিয়েছিল আশরাফ বাচ্চাটার পরিবারের কাছে। আল্লাহর অশেষ দয়াতে কিভাবে যেন একবারে তারা বাচ্চাটাকে তাদের দিয়ে দিতে রাজি হয়ে গেল। সাথে এও বলল ওর মা নেই, তাই কখনো কেউ ওকে নিতে বা দেখা করতেও আসবে না। সেদিনের পর থেকে আশরাফ লতিফার শূন্য বুক পূর্ণ হয়ে এই মেয়েকে আঁকড়ে ধরে।
মেয়েটাকে তারা নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করে তোলে, ভালোবেসে নতুন করে নামও রাখে রাধিহা। তবে লতিফার মতোই রাধিহাকেও মেনে নিতে নারাজ শাশুড়ি খালেদা, হয়তোবা মেনেও নিতে পারতেন যদি ঘটনা অন্যদিকে মন না নিত। রাধিহাকে দত্তক আনার কিছুদিন পরেই আশরাফ সাহেবের ছোট বোন আলিয়ার স্বামী মারা যায়। খালেদা বেগম নিজের বিধবা মেয়েকে তার শ্বশুর বাড়িতে রাখতে সম্মত নন, তাই তিনি তার 8 বছরের নাতিসহ বিধবা মেয়েকে এনে ঘরে তোলেন। তার ইচ্ছা ছিল রাধিহাকে তার পরিবারের কাছে ফেরত দিয়ে আলিয়ার মেয়ে আফিয়াকে তুলে দেবেন তার বড় ছেলের কোলে, তারপর ভালো একটা ছেলে দেখে আবার নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেবেন। এই কথা আশরাফ সাহেব জানতে পেরে তিনি আফিয়ার দায়িত্ব নিতে সম্মত হলেও খালেদা বেগমের আবদারে রাধিহাকে তার পরিবারের কাছে ফেরত দিতে রাজি হননি। এতে করে রাধিহা এখন খালেদা বেগমের 2 চোখের বিষ। উঠতে বসতে লতিফার মতো তিক্ত আর বিষাক্ত ব্যবহারগুলো সহ্য করতে হয় রাধিহারও। তবে রাধিহা এসব কথা তেমন গায়ে মাখে না। যত যাই হোক, সে তার বাবা মায়ের চোখের মণি। বাবা মায়ের আদরের দুলালি মেয়ে হয়ে বড় হওয়ায় খানিকটা চঞ্চল স্বভাবের মেয়ে রাধিহা। আদর ভালোবাসার দিক থেকে আফিয়া বোনের মেয়ে হলেও রাধিহার ক্ষেত্রে সবসময় সে বোনের মেয়ের পরিচয় স্বীকৃতি পেয়েছে। আম্মু, 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 রাগে ক্ষোভে ফেটে পড়ে সারের মতো চিৎকার করে মা লতিফা বেগমকে ডাকছে রাধিহা। কিরে, এই 7 সকালে মাথার ব্রেনটা হারিয়ে ফেলেছিস নাকি যে খুঁজে দেওয়ার জন্য চাচিকে এভাবে সারের মতো চিৎকার করে ডাকছিস? মুখে একটা রহস্যময় হাসির রেখা টেনে মজার ছলে কথাটা বলল সাদাত। রাধিহা পেছনে ফিরে এ সময় সাদাতের এমন মস্কারিতে রাগে ফেটে পড়ে বলল, ওহ ছোট চাচার বড় ছেলে, এই মুহূর্তে এমনি মাথাটা গরম, আর মজা করো না। তখনই পাশের ঘর থেকে তোড়জোড় করে বেরিয়ে এসে উতলা হয়ে জিজ্ঞেস করল লতিফা, কিরে এভাবে ডাকছিস কেন, কি হয়েছে? উফ আম্মু, আমি আর ফুল গাছে লাগাবো না বলে দিলাম। কেন, কি হয়েছে? শখ করে কয়েকটা গোলাপের চারা লাগিয়েছিলাম, গাছগুলোতে যতবারই কয়টা ফুল ফুটে আমি দেখে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফুলগুলো উঠাও। আর কতবার বলবো একটু দেখে রেখো আমার গাছগুলোকে, তুমি কোনো কথার পাত্তাই দাও না। রাধিয়া চেঁচামেচিতে পাশের রুম থেকে কৌতূহল নিয়ে এগিয়ে এলো আফিয়া। খানিকক্ষণ দূরে দাঁড়িয়ে কি নিয়ে কথাবার্তা হচ্ছে তা বোঝার চেষ্টা করে কি যেন একটা ভাবলো। তারপর এগিয়ে এসে রাধিহাকে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে? রাধিয়া বিচার দায়ের করার মেজাজে বলল, আমার গাছের ফুল চুরি হয়েছে। কি আর হবে? কথাটা জিজ্ঞেস করে আফিয়া এক দৃষ্টিতে পাশে দাঁড়িয়ে থাকা সাদাতের দিকে তাকালো। লক্ষ্য করলো সাদাত মুচকি মুচকি হাসছে। নিখুঁত চাহনিতে কিছু একটা বোঝার চেষ্টা করে মনে মনে ভাবলো, ফুলগুলো তো এবার সাদাত ভাইয়ে তুলেছে দেখলাম, তাহলে স্বীকার করছে না কেন? আর প্রতিবার ফুলগুলো তাহলে কি সাদাত ভাইয়ে তুলে নেয়? নিয়ে তাহলে কাকে দেয়? সাদাত ভাই আবার কোনো মেয়েকে পছন্দ টছন্দ করে নাকি? না না, এসব কি ভুলভাল ভাবছি আমি। কাউকে পছন্দ করে না হয়তো। আল্লাহ দেখো সে যেন কারোর প্রেমে টেমে না পড়ে, এর আগেই তুমি তাকে আমার জন্য বরাদ্দ করে রেখো। কিরে আফিয়া, তুই এভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? সাদাতের ডাকে আফিয়ার ঘোর ভাঙল। সে হকচকে উঠে জবাব দিল, না না কিছু না, ভাবছিলাম প্রতিবার ফুলগুলো কে নেয়, এর পেছনে হয়তো কোনো রহস্য আছে, তাই না? নাকি ফুল চোর এই ফুলগুলো চুরি করে তার প্রেমিকাকে দেয়? আফিয়ার কথায় সাদাত কিছুটা বুক টান টান করে দাঁড়িয়ে বলল, আরে না, সবার কি আর প্রেমিকা থাকে নাকি? সাদাতের কথায় এবার রাধিহা ভ্রু কুচকে তার দিকে এগিয়ে এসে বলল, চোর চুরি করে ফুলটা তার প্রেমিকাকে দিক বা তার প্রেমিককে, তা আমার দেখার বিষয় না। এরপরে আর কোনোদিন এমন হলে আমি থানায় গিয়ে মামলা করে আসবো বলে দিলাম। বলে রাগ করে হনহনিয়ে ওখান থেকে চলে গেল। আফিয়াও রাধিহার পেছন পেছন ঘরে ঢুকলো। সাদাত এবার ঠোঁটের কোনায় এক ঝলক হাসি রেখা টেনে বিড়বিড়িয়ে বলল, কে জানে ফুল ছেঁড়ার অপরাধে কি কারোর যাবজ্জীবন জেল হয় নাকি? হয়তো হয় মালির কারাগারে। এটাই নিয়ম করা উচিত। বেস্ট অফ লাক রাধিহা, তুই অবশ্যই মামলা কর, আমি তোর পাশে আছি। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজে মনে মনে হাসলো সাদাত। রাধিহা, এই রাধিহা, এই মেয়েটার মতো চঞ্চল আর অস্থির মেয়ে আমি আর দেখি না। দাদির ডাকে নিজের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো রাধিহা। এসে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদু? কি হতে আর বাকি রেখেছিস তুই? হ্যাঁ, বলেছিলাম যে আমার কোনো জিনিসে হাত দিবি না তুই। কথা কানে জানা নাকি হতচ্ছাড়ি তোর? কি করেছে দাদু? অসহায়ের ভঙ্গিতে প্রশ্ন করল রাধিহা। তবে হয়তো কোনো ছোটখাটো ব্যাপার, তবে এটার জন্য কখনো 1-2টা কথা কম শোনাতে রাজি নয় দাদু। কেননা তিনি রাধিহাকে পছন্দ করেন না, তাই তার যে কোনো ভালো কাজও তার চোখে খারাপ বলে আখ্যায়িত হয়। হয়তো পছন্দ না করার কারণ আফিয়া, তার চোখে রাধিহাই আফিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী। তবে রাধিহার চোখে আফিয়া আপুই তার সবচেয়ে কাছের সাথী। এ বাড়িতে রাধিহার একমাত্র বন্ধু আর বান্ধবী হচ্ছে তার সাদাত ভাইয়া আর আফিয়া আপু। সাদাত ভাইয়া তার সেই বন্ধু আর ভাই, যে তাকে একদম ছোটবেলা থেকেই দাদি আর বাহিরের সকলের দুর্ব্যবহার কূটনীতি থেকে সেভ করেছে। আর আফিয়া আপু তার সেই বান্ধবী বা বোন, যাকে একদম ছোট থেকেই সে তার মনের সকল কথা মন খুলে শেয়ার করতে পেরেছে। তাই তাদের দুজনকেই সবসময় আপন ভাই বোন বলেই মনে করে সে।
বাবা মার পরে তারাই তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। এই মেয়ে, সে তখন থেকে বলে যাচ্ছি, শুনতে পাচ্ছিস না? জি দাদু, শুনেছি সব। তোমার কোনো কিছুতে হাত লাগাবো না। আচ্ছা, এখন আমি যাই বলে মনটাকে খানিকটা খারাপ করে ঘরে প্রবেশ করলো রাধিহা। রাধিহার মুখের এই অবস্থা লক্ষ্য করে লতিফা বেগম কাপড় ঝাড় করতে করতে বলল, তুই ওই মহিলার কোনো জিনিসে হাত লাগাস কেন রে মা? উনি এমন তা তো তুই জানিসই। থাক, আর মন খারাপ করতে হবে না। যা, ওই বক্সে গিয়ে দেখ তোর বাবা কাল রাতে বাসায় ফেরার সময় কয়টা চাটনি এনে রেখেছে। তুই না খেতে চেয়েছিলি, যা গিয়ে খেয়ে নে। পরে খাবো আম্মু বলে ফোন নিয়ে বসলো রাধিহা। মনটা তার অনেকটাই খারাপ। দাদু সবসময় কেন আমার সাথে এমন ব্যবহার করে? আমি তার আপন নাতনি নই বলে? আহা, আমারও তো একদিন সব ছিল, তবে আজ কিছুই নেই। এই কথাটা ভাবতে চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রাধিহার। পরে মনে মনে ভাবল, যার জন্য আমার জীবনটা এমন, যার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, পৃথিবীর সবকিছু এনে দিলেও তাকে আমি কোনোদিনও মাফ করব না। ধুর, ওই মহিলার কথা আমি ভাবতেও চাই না, চরিত্রহীন মহিলা একটা। তারপর ফুপিয়ে কেঁদে উঠে বলল, জানো বাবা, তুমি শুয়ে আছো কবরে, আর তোমার মৃত্যুতে আমার অন্তরটায় কবর কবর লাগে। হ্যাঁ, তুমি যাওয়ার আগে আমাকে একজন বাবা আর মায়ের ব্যবস্থা করে দিয়েছ, কিন্তু পৃথিবীতে কে আছে যে জন্মদাতা পিতার অভাব পূরণ করতে পারে কোনো মেয়ের জীবনে? জানো বাবা, এখানে প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয় দাদি যে আমি এবারের কেউ না, এটা আমার নিজের বাড়ি না। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় বাবা, খুব। তবে কাউকে তা বুঝতে দেই না। কেন জানো? কারণ আমি তোমার মতো এত দুর্বল হতে চাই না। আমি জানি নিজের ক্ষত অপরকে দেখালে তারা তার সুযোগ নেবে। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা হলো রাধিহা আর আফিয়া। রাতে মন খারাপ করে ঘুমালেও আজ সকাল থেকে মনটা বেশ ফুরফুরা। যাক, ভালোই লাগছে সবকিছু। আজ ক্লাসগুলো করতেও বেশ ভালোই লাগছে রাধিহার। তৃতীয় ক্লাসের ব্রেকের পর ভেবেছিল একটু কলেজের পাশের ওই কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিবে। তবে এর মাঝেই হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে কানে ধরতেই আশেপাশের সব যেন অন্ধকার লাগতে শুরু করলো। কি বলছো এসব তুমি ভাইয়া? বাবার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে? কিভাবে এমন হলো? এখন এসব কথা বলার সময় নেই, তোরা এখনই হাসপাতালে আয়। আমি এক্ষুনি আসছি বলে আফিয়াকে সাথে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলো রাধিহা। পুরো রাস্তায় কাঁদতে কাঁদতে এসেছে রাধিহা। আফিয়ার শত সান্ত্বনাও কোনো কাজে দেয়নি তাকে। বারবার যেন শুধু চোখে ভেসে উঠছে তার বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যুর সে ভয়াবহ দৃশ্য। না, এই একই চিত্র আমি আর সহ্য করতে পারবো না। এক বাবাকে হারিয়েছি, এখন আরেকজনকে। না, আমি এটা সহ্য করতে পারবো না। ভাবতে ভাবতে দ্রুত পায়ে হাসপাতালে প্রবেশ করছে রাধিহা। এই রাধিহা, শোন, দাঁড়া, একটু মাথাটা ঠান্ডা কর। এই মেয়ে, দাঁড়া না। বলতে বলতে দৌড়ের বরে পেছনে পেছনে হেঁটে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করছে আফিয়াও। হাসপাতালের করিডোরে ঢুকেই মাকে কাঁদতে দেখে বুক ফেটে কান্না আসছে রাধিহার। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কিভাবে এমন হয়েছে জানতে চাইলে পাশে থাকা সাদাত কিছুটা দূরের 2 জন পাঞ্জাবি পরা লোকের দিকে ইশারা করে বলল, ওই যে ওনাদের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল চাচা। এই মুহূর্তে এতটুকু কথা জানাটাই যথেষ্ট বলে মনে করে লোক দুজনের দিকে চরম বিদ্বেষ নিয়ে এগিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে ধমকের স্বরে বলল রাধিহা, গাড়ি চালানোর সময় আপনাদের চোখ কোথায় থাকে, হ্যাঁ, নাকি অন্ধ? দেখে তো হুজুর বলেই মনে হচ্ছে। তাহলে টাকার ফুটানি দেখাতে রাস্তায় প্রাইভেট কার নিয়ে বের হন নাকি? এতগুলো কথা বলার পরেও সামনে দাঁড়িয়ে থাকা লোকটা মাথা নিচু রেখে দৃষ্টি অবনত করে দাঁড়িয়ে আছে। তবে তার পাশের লোকটা 2-1 একটু তেরে কথা বলতে চাইলেও তিনি তার সঙ্গীকে বাধা দিয়ে চুপ থাকতে বলেছেন। ঠিক ওই মুহূর্তে নার্স এসে জানালো আশরাফ সাহেবের অ্যাক্সিডেন্ট, বেশ রক্তক্ষরণ হয়েছে, তাই তার এখন ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে। রক্তের গ্রুপ ও নেগেটিভ। এই মুহূর্তে রক্ত লাগবে শুনে রাধিয়া আরো উতলা হয়ে উঠল। মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এই মুহূর্তে 2 ব্যাগ রক্ত কোথা থেকে জোগাড় হবে? সে সময় সামনে থাকা লোকটা নীরবতা ভেঙে রাধিহাকে অভয় দিয়ে বলল, আপনারা চিন্তা করবেন না, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনাদের কারো কোনো আপত্তি না থাকলে আমি রোগীকে রক্ত দিতে পারি মানে আপনি তো দেবেন, এখানে আবার আপত্তি থাকার কি আছে? ক্ষতি করেছেন আপনি, এখন ক্ষতিপূরণও কি অন্য কেউ এসে দিয়ে দেবে নাকি? পাশের লোকটা এবার আর নিজেকে সংযত রাখতে না পেরে বলে ফেলল, কি আশ্চর্য, আপনি আমাদের সাথে সেই তখন থেকে এমন ব্যবহার করছেন কেন? বুঝতে পারছি না। রাধিয়া লোকটার কথা প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তখনই সেই ভদ্রলোক আবার নিজের সঙ্গীকে চুপ করিয়ে রক্ত দিতে কেবিনে প্রবেশ করল। রক্ত দেওয়া শেষে তিনি সাদাতের সাথে কিছু কথা বলে ডিরেক্টর বেরিয়ে গেল। দূর থেকে লক্ষ্য করল রাধিহা সাদাতও লোকটার সাথে খুব সুন্দর ব্যবহার করে তাকে খুব কৃতজ্ঞতা জানিয়ে বিদায় দিল। সাথে আবার তার সাথে ফোন নাম্বারটাও বিনিময় করতে বাদ রাখল না। এই বিষয়টাই মাথায় খেল না রাধিহার, যার জন্য এত বড় একটা বিপদ হলো বাবার। আর সামান্য রক্ত দিয়েছে বলেই তার সাথে এত সমীহ করতে হবে নাকি? সে যেহেতু ক্ষতি করেছে, তাহলে ক্ষতিপূরণ হিসেবে উপকার করাটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। তাই কিছুটা রেগে গিয়ে সাদাতকে প্রশ্ন করলো, ওনার সাথে এত সুন্দর করে কথা বলার কি আছে? হ্যাঁ, এই উনাদের মতো মানুষদের কারণেই লোকজন রাস্তা
রাস্তাঘাটে নিরাপদ নয়। রাস্তাটাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে গাড়ি চালায়। এবার সাদাতি রাধিয়ার ভুল ভাঙিয়ে দিয়ে বলল, আরে তখন থেকে কি বলছিস এসব? উনি ক্ষতি করবে কেন? বরং উনি না থাকলে চাচার আজ আরও খারাপ অবস্থা হতে পারত। আল্লাহ বাঁচিয়েছেন যে উনি দ্রুত গাড়ির ব্রেক ধরতে পেরেছিলেন। মানে উনি ঠিকভাবে গাড়ি চালাচ্ছিলেন। চাচা হঠাৎ করে ওনার গাড়ির সামনে চলে যায়। তখন উনি দ্রুত চাচাকে হাসপাতালে ভর্তি করে আমাদের সাথে যোগাযোগ করেন। উনি আমাদের অনেক বড় উপকার করেছেন। লোকটা খুবই ভালো। সাদাতের কথা শুনে এবার লজ্জায় জিহ্বায় কামড় দিল রাধিয়া। এ কি করলাম আমি? নিরপরাধ লোকটাকে রাগের মাথায় কতগুলো কথা শুনিয়ে দিলাম। আমি আসলেই বেশি কথা বলি। রাধিয়ার কথার প্রত্যুত্তরে বলল সাদাত, এটা তুই আজ বুঝতে পারছিস। দোষটা তো আসলে তোমার। আমি যখন এতগুলো কথা বলছিলাম ওনাকে, তখন তুমি আমায় বাধা দাওনি কেন? সাদাত অবাক হয়ে বলল, বাধা দিনি মানে? কতবার তোকে চুপ করাতে চাইলাম, তুই তো খেপে গিয়ে যা খুশি তা বলে ফেললি। কি করব তাহলে? আচ্ছা, আবার কোনোদিন দেখা হলে সরি বলে ক্ষমা চেয়ে নিব। রাধিয়ার চিন্তিত মুখটার দিকে তাকিয়ে এবার যেন সাদাতের অনেকটা মায়া লাগলো। তাই তার মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, থাক, চিন্তা করিস না চাচা, একদম ঠিক হয়ে যাবে। সাদাতের কথায় রাধিয়া ফুপিয়ে কেঁদে উঠল। তারপর মায়ের সাথে গিয়ে করিডোরে বসল। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে আজ 5 দিন হয়েছে। এই 5 দিনে প্রতিদিনই সকালে কলেজে যাওয়ার পথে সকালের নাস্তা স্কুটিতে করে দিয়ে যায় রাধিয়া আর আফিয়া। বাকি 2 বেলার খাবার নিয়ে আসে সাদাত। আজও তেমনই সকালের খাবার দিতে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল রাধিয়া আর আফিয়া। খাবার পৌঁছে দিয়ে আবার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে ভেবে তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিল। তবে এ সময় এমন আচমকা জ্যামের কারণে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করে শেষে অপোজিটের মেইন রোডের রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো। কথায় আছে না, তাড়াহুড়ো করলে বিপদ বাড়ে, ঠিক সেভাবেই রাস্তায় বাঁধল আরেক ঝামেলা। কি করে সামাল দিব এখন? কিরে আনাস, কি হয়েছে? খুব পেরেশান নাকি? চাইলে বাসায় গিয়ে রেস্ট নিতে পারিস। না, সমস্যা নেই হামজা, আমি বরং লাইব্রেরিতে একটু বসছি। বাইরে আরও এক গাড়ি বই আছে, সেগুলো নামাতে হবে, বাসায় যাওয়া যাবে না। আরে এমন ছোটখাটো কাজ নিয়ে তোর এত পেরেশান হতে হবে না। এসেছিস কিছুদিন হয়েছে, এখানে আরও 6 মাস দায়িত্বে থাকতে হবে, তখন বহুত কাজ করবি। এখন একদম চিন্তা করতে হবে না, আমি গিয়ে নামাচ্ছি বইগুলো, তুই একটু আরাম করে নে বলে চলে গেল হামজা। খুব মনোযোগ দিয়ে 2-1 লোক নিয়ে গাড়িতে থাকা বইগুলোকে লাইব্রেরির গোডাউনে নিয়ে রাখছিল হামজা। এর মাঝে হঠাৎ একটা স্কুটি বেসামাল হয়ে এসে ধাক্কা হানল বই ভর্তি ভ্যানটাতে। অল্পের জন্য ভ্যানটা উল্টে পড়া থেকে বেঁচে গেল। ঘটনা পর্যবেক্ষণ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে দূর থেকে চেঁচিয়ে উঠল হামজা, কি আশ্চর্য, চোখে দেখতে পান না নাকি? এতটাই যেহেতু অন্ধ, তাহলে রাস্তায় গাড়ি নিয়ে বের হন কেন বুঝলাম না। এ কি করলি রাধিহা? এটা তো সেদিনের সেই লোকটার বন্ধুটা না, যাকে অ্যাক্সিডেন্টের ঘটনার জন্য তুই অনেকগুলো কথা শুনিয়েছিলি? আরে হ্যাঁ, ওই লোকটাই তো। তাহলে তো আজ আমার কপালে দুঃখ আছে। ওই দিন সাথে তার ভদ্রলোক বন্ধুটা ছিল, তাই কিছু বলতে পারিনি। আজ তো সে নেই, মানে খেল খতম। আবার আজ এই সমস্যা আমি বাঁধিয়েছি, কিভাবে সলভ করবো এটা আপু? হামজা দূর থেকে আবারও চিৎকার করে বলল, কি সমস্যা? আপনারা কি কানেও শুনতে পান না নাকি? একে তো গাড়িটা দিয়ে ধাক্কা দিয়ে আমাদের কতগুলো বইয়ের সর্বনাশ করলেন, এখন আবার রাস্তাও ব্লক করে রেখেছেন। এবার হামজার করা কথাগুলোতে রাগে গড়গড় করতে করতে নিজেই গাড়ি দাঁড় করিয়ে এসে বলল রাধিহা, এই কি সমস্যা আপনারা বলুন তো? সে তখন থেকে সারের মতো চিৎকার করে যাচ্ছেন। কেউ কি ইচ্ছা করে আপনার ক্ষতি করবে? আর এতই যখন মূল্যবান জিনিস ছিল গাড়িতে, তো গাড়িটা রাস্তার পাশে রাখলেন কেন? হামজা মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাহ আপামনি, আজও আপনি? তাই তো বলি, নিজে ভুল করে অন্যকে দোষারোপ করতে পারে, এটা তো আপনি ছাড়া কারোর সাধ্য নেই। আমরা তো গাড়িটা রাস্তার পাশে রেখেছিলাম, আপনি রাস্তার মাঝখান দিয়ে গাড়ি না চালিয়ে আমাদের ভ্যানে ধাক্কা দিয়েছেন। এখন উল্টো আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছেন। টেবিলে হাত রেখে তাতে মাথাটা এলিয়ে দেওয়ায় বাহিরের আলতো বাতাসে চোখটা প্রায় লেগে এসেছিল। এরই মাঝে বাহিরের চেঁচামেচিতে হকচকিয়ে জেগে উঠল আনাস। বাইরে হামজার কণ্ঠস্বর শুনতে পেয়ে খানিকটা দৌড়ের বরে বেরিয়ে এলো সে। স্বরকে কিছুটা শুরু করে বলল, কি হয়েছে হামজা? আনাসের কণ্ঠস্বরে হামজার সাথে তর্ক করতে থাকা রাধিহা তার দিকে ফিরে তাকালো। এক পলকে যেন আনাসের সুদর্শন চেহারা আর সুঠাম ব্যক্তিত্ব আজ তার চোখে বাঁধল, যা সেদিন রাগের মাথায় চোখে পড়েনি। তাই দৃষ্টি ক্ষণিকের জন্য আটকে রইল আনাসের দিকে। আনাসকে দেখে হামজা নালিশের স্বরে এগিয়ে এসে বলল, দেখ না ভাই, এই আপামনি হঠাৎ ওনার স্কুটি দিয়ে আমাদের গাড়িতে ধাক্কা দিয়ে কতগুলো বই নষ্ট করলো।
আবার এখন এসে তর্ক করছে। হামজার কথায় ঘোর ভাঙল রাদিহার। তারপর সেও খানিকটা এগিয়ে এসে আনাসকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি ইচ্ছে করে আপনাদের গাড়িতে ধাক্কা দিইনি। হাসপাতালে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, তাড়াহুড়োয় হঠাৎ ভুল করে লেগে গেছে। তাই বলে আপনাদের স্টাফ আমার সাথে তখন থেকে কেমন রুড বিহেভ করে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি যে আমার কারণে আপনাদের বইগুলো নষ্ট হয়েছে। আপনারা চাইলে আমি তার ক্ষতিপূরণ দিয়ে দিতে পারি। রাধিয়া একজন বেগানা নারী, তার উপর আবার বেপরদা অবস্থায় আছে। তাই আনাস তার দিকে না তাকিয়ে দৃষ্টিকে অবনত রেখে শান্তস্বরে জবাব দিল, সমস্যা নেই, অ্যাক্সিডেন্ট আল্লাহর দেয়া, এতে মানুষের কোনো হাত নেই। আল্লাহ হেফাজত করুন, আমিন। আর আমাদের কোনো ক্ষতিপূরণ লাগবে না, আপনি যেতে পারেন বলে হামজাকে ডেকে নিয়ে লাইব্রেরির ভেতরে প্রবেশ করল। রাধিয়া আনাসের আচরণে খানিকটা অবাক হলো। মনে মনে ভাবল, উনি আমার সাথে এভাবে কেন কথা বলল, যেন আমার দিকে তাকালোই না। হয়তো সেদিন এমন আচরণ করেছিলাম বলেই। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু এই লাইব্রেরিতে কাজ করেন উনি, তাহলে একদিন সময় করে এসে সরি বলে যাব বলে হাসপাতালের দিকে রওনা দিল রাধিয়া। কিরে ভাই, তোর কারণে আজও মেয়েটা পার পেয়ে গেল। সেদিন উপকার করেও যে ব্যবহারটা পেতে হয়েছে ওর থেকে, আজ ইচ্ছে মতো একটু সাহায্য করা যেত মেয়েটাকে। কি বলছিস এসব হামজা? উনি একটা বেগানা মেয়ে, কেন শুধু শুধু ওনার সাথে কথা বাড়াবি? তাছাড়া একজন পুরুষ হিসেবে কোনো মেয়ের সাথে তর্কে জড়ানো মূর্খতা ছাড়া কিছুই নয়। তাছাড়া আমরা এখানে শুধু একটা লাইব্রেরি নিয়ে বসে থাকার উদ্দেশ্যে আসিনি, মনে রাখিস। আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এখানকার যুবকদের ইসলামের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে আরও জোরালোভাবে কাজ করতে হবে। মহল্লায় মহল্লায় ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আরও বহু প্ল্যান আছে, যেগুলো এই 6 মাসে আমাকে পূরণ করতে হবে। এই 6 মাসই আমার সময়। এরপর শাহাদাতের, আরাফাতের, আরও অন্যান্যদের পালা। সাথে তোরও এগুলো শিখে নিতে হবে। পর্যায়ক্রমে আমাদের পরিশ্রম করে যেতে হবে। এটাই আমাদের সার্কেলের রুলস, ভুলে গেলে চলবে না। তবে যে মেয়েটা এমন আচরণ করলো সেদিন, আমি তো তোর মতো এত মহৎ না ভাই, তাই সহজে ব্যাপারটা হজম করতে পারছি না। বাদ দে, ওটা একটা সামান্য বিষয়। ফেতনা থেকে বেঁচে থাকতে হলে এমন সামান্য বিষয়গুলোতে সিরিয়াস হলে চলবে না। কিরে রাধিহা, আজ খাবার নিয়ে আসতে দেরি হলো কেন? বাসায় কি রান্না করতে দেরি হয়েছে নাকি? আরে না না মামি, আসলে রাস্তায়। এ অবধি বলতেই আফিয়াকে খোঁচা দিয়ে চুপ করিয়ে দিল রাধিহা। আরে কি হলো আফিয়া, চুপ করে গেলি কেন? রাস্তায় কি হয়েছিল? কিছু হয়নি আম্মু, রাস্তায় একটু জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়েছে। নাও নাও, এবার বাবাকে নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারো। আমরা যাই, না হয় কলেজে পৌঁছাতে লেট হয়ে যাবে। সাবধানে স্কুটি চালাস যেন, না হয় তুই যে উড়নচণ্ডী, পরে দেখা যাবে বাপের মতো হাত পা ভেঙে এসে পাশের বেডে শিফট হবি। তারপর তুই বাপ বেটির সেবা যত্ন করতে করতে আমার দফা রফা। ঠিক আছে ঠিক আছে, সাবধানেই চালাবো বলে বেরিয়ে এলো দুজন। এই আপু, তুমিও না আজকাল খুবই মুখ পাতলা হয়েছ। আম্মুকে সকালের ঘটনাটা বললে আমাকে আর স্কুটি নিয়ে বের হতে দিত না। তো বলবো না? তুই আজ কি দুর্ঘটনাটা ঘটাতে যাচ্ছিলি, হিসাব আছে? ওই ভদ্রলোকটা ছিল বলে না হয় তার ওই ডাকাত বন্ধু আমাদের হাতে 10-12 হাজার টাকা জরিমানার একটা লিস্ট ধরিয়ে দিলে আর উপায় ছিল? রাধিয়া ভাবান্তক ভঙ্গিতে বলল, ঠিকই বলেছ। আচ্ছা, ভদ্রলোকটার আচরণ একটু ডিফারেন্ট লাগলো না তোমার কাছে? ডিফারেন্ট তো হবেই। তুই সেদিন হাসপাতালে যা ব্যবহার করেছিস লোকটার সাথে, উনি যে আজ তোর সাথে কথা বলেছে সেটাই অনেক। তাও ঠিক বলেছ। সেদিনের আচরণের জন্য আমারও খুব খারাপ লেগেছে। আচ্ছা, নিয়ত করেছি 2 দিন পর ওনার লাইব্রেরিতে গিয়ে একটা সরি বলে আসবো, তাহলে যদি একটু হালকা লাগে। কেমন হবে বিষয়টা? দেখ, তোর যা ভালো মনে হয় করিস। সেদিন কলেজ থেকে ফিরেও সারাদিন সকালে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভেবেছে রাধিহা। রাতে পড়তে বসেও মনে মনে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আসলে লোকটা কি অদ্ভুত, তাই না? সেদিন এতগুলো কথা বললাম, কোনো রিয়াকশন দিল না। আবার আজ কত বড় একটা ক্ষতি করে ফেললাম, তবুও নো রিয়াকশন। উনি চাইলে তো আজ আমাকেও ইচ্ছামতো কথা শুনিয়ে দিতে পারত, তবে তাও করল না। এমনকি একটাবার মুখের দিকে তাকালো না পর্যন্ত। এটা কি শুধুই আমার সেদিনের আচরণের জন্য, নাকি কোনো ব্যাপার আছে অন্য? এ কি হচ্ছে আমার? একটা মানুষের এমন আজগুবি আচরণ নিয়ে ভেবে মরছি আমি। হয়তো নিজের ব্যবহারের জন্য অনুশোচনা হচ্ছে। এই অনুভূতিকেই হয়তো অনুশোচনা বলে। কি নিয়ে ভেবে এত অনুশোচনা হচ্ছে তোর? হঠাৎ পেছন থেকে কারো গলার আওয়াজে চমকে উঠল রাধিহা। পেছনে ফিরে দেখতে পেল সাদাতকে। ওফ সাদাত ভাইয়া, তুমি? আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, তুই কি ভেবেছিলি ভূত নাকি? তোমাকে ভূত ভাবলেই বা ক্ষতি কি? তুমি তো ভূতই। আর তুই হচ্ছিস পেতনি। এখন আয় রাতের খাবার খেতে, আম্মা ডাকছে তোকে। আমি খাবো না এখন। কি বললি, খাবি না মানে? চল চল, চাচি আমাকে বারবার বলে দিয়েছে তোর খেয়াল রাখতে। তুই না খেলে পরে আমার জবাবদিহি করতে হবে। আরে না না, তোমার জবাবদিহিতা করতে হবে না। তুমি তো সবসময় আপন বোনের মতো আমার খেয়াল রাখো। ভাইয়া, তুমি আসলে অনেক কেয়ারিং। রাধিয়ার কথাগুলো শুনে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে সাদাত। তুই তো আমার আপনই, অনেক আপন, অনেক। তবে সেটা বোন হিসেবে নয়। যে তোর জন্য এত কেয়ার করি সেটা আমি না বললে তুই কখনো বুঝবি না পাগলি।
ভাইয়া ভাইয়া, আরে কি এত ভাবছ? রাধিয়ার ডাকে ঘোর ভাঙল সাদাতের। না না, ভাবি না কিছুই, চল চল খাবি। হঠাৎ চোখ পড়ল দরজার দিকে। কিরে আফিয়া, তুই ঘরে না ঢুকে ওখানে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো অল্পের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। না আসলে তোমাদের খেতে ডাকছে ছোট মামি, তাই ডাকতে এলাম। ওহ ঠিক আছে, আমি যাচ্ছি, তোরাও আয় বলে চলে গেল সাদাত। মনে মনে ভাবছে আফিয়া, আচ্ছা ভাইয়া এমন করে তাকায় কেন আমার দিকে? আমার কেমন কেমন যেন লাগে এই তাকানোর ভঙ্গিমা দেখে। কই কখনো তো আমার দিকে তাকায় না এভাবে। তাহলে কি ভাইয়া? ইস কি ভাবছি এগুলো আমি। সাদাত ভাইয়া আর রাধিহা, এটা কখনো সম্ভব নয়। ছি ছি ছি, এগুলো ভাবনা হয়তো সাদাত ভাইয়ের প্রতি আমার ভালো লাগা থেকে এসেছে, না হয় রাধিহাও তো আমার বোন। কবিরা ঠিকই বলে, ভালোবাসায় মানুষ বোধশক্তিহীন হয়ে যায়। কই আপু আসো বলে চলে গেল রাধিহা। পরদিন আশরাফ সাহেবকে ছুটি দিয়ে দিল হাসপাতাল থেকে, তাই সবাই গিয়ে বাড়িতে নিয়ে এলো তাকে। তবে তার হাঁটতে চলতে একটু সময় লাগবে বলে জানিয়েছে ডাক্তার। তাই সাদাত শহরে গিয়ে তার জন্য একটা হুইল চেয়ার কিনে এনে রেখেছে। চেয়ারটা এই মুহূর্তে সাদাতের ঘরেই আছে। আশরাফ সাহেবকে গাড়ি থেকে নামানোর সময় সাদাত আফিয়াকে ডেকে বলল তার রুম থেকে চেয়ার নিয়ে আসতে। সাদাতের কথায় তার রুম থেকে চেয়ার নিয়ে আসার সময় হঠাৎ চোখে পড়ল তার বিছানায় বালিশের নিচে কিছু একটা রাখা আছে। তাই অতি আগ্রহে হুইল চেয়ার নেওয়ার কথা ভুলে গিয়ে সেই জিনিসটা দেখতেই আগ্রহ জাগলো আফিয়ার। অতি কৌতূহল নিয়ে বালিশ উঠিয়ে দেখতে পেল সেখানে একটা ডায়েরি। শুরুতে একটু অবাক লাগলেও ডায়েরিটা খুলতে হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল আফিয়ার। কাল রাতের সেই আজগুবি ধারণাটা তাহলে বৃথা ছিল না। আর এতদিনে রাধিয়ার প্রতি সেই একটা কেয়ার, এগুলো শুধু ভাই হিসেবে ছিল না। সাদাত সত্যির পছন্দ করে রাধিয়াকে। আর রাধিয়ার গাছে চুরি হয়ে যাওয়া সবগুলো গোলাপ শুকিয়ে গিয়েও অবস্থান করছে ডায়েরির এক একটা পাতার ফাঁকে ফাঁকে। আর প্রতিটা পাতায় লেখা আছে রাধিয়ার প্রতি সাদাতের অনুভূতির বহিঃপ্রকাশ। আফিয়ার দুই চোখ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছে নোনা জল। এসব দেখে যেন সহ্য হতে চাইছে না তার। এগুলো কিভাবে সম্ভব? ছোটকাল থেকে আমি যাকে ভালোবেসে এসেছি, সেও ছোটকাল থেকে ভালোবেসেছে অন্য আরেকজনকে, আর এমন একজনকে যাকে আমি আমার নিজের বোনের চোখে দেখি। কথাগুলো বলতে বলতে নিজের চোখগুলো হাত দিয়ে মুছছে আফিয়া। তারপর কি যেন একটা ভেবে ডায়েরিটাকে নিজের কাছে লুকিয়ে চেয়ারটা নিয়ে বাইরে গেল। তাকে এত দেরি করে আসতে দেখে সাদাত খানিকটা রাগ করে বলল, কিরে কখন চেয়ার আনতে বলেছিলাম তোকে? একটা জরুরি কাজ দিলে সেটা ঠিকভাবে করতে পারিস না। কথাগুলো বলতে আচমকায় কান্নায় ভেঙে পড়ল আফিয়া। এই দুইটা সাধারণ কথায় আফিয়াকে কান্না করতে দেখে সবাই অবাক হয়ে গেল। সাদাতও চরম আশ্চর্য হলো। আফিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে এলো। সবাই ভাবলো সাদাতের কথাগুলোতে হয়তো কষ্ট পেয়ে কাঁদছে আফিয়া, তাই খালেদা বেগম খুব জোর বকাবকি করে দিল সাদাতকে। সাদাতও বুঝতে পারল না কিছুই। সে প্রায়ই কোনো কাজে ভুল হলে রাধিহা আফিয়া দুজনকে এভাবে বকে। এতে রাধিহা কিছুটা গাল ফুলালেও আফিয়া কখনো কিছু মনে করে না। তাহলে আজ হঠাৎ কি হলো বুঝে আসছে না তার। তাই নিজে দৌড়ে গেল আফিয়ার ঘরে। আফিয়া পড়ার টেবিলে হাতের বাহুতে মুখ লুকিয়ে কাঁদছে অনবরত। সাদাত গিয়ে আফিয়ার মাথায় একটা টোকা দিল। কিরে কি হয়েছে তোর? এই সারা গাছের শাকচুন্নি, এই ওঠ, যা, তোকে রাতে মিল্ক চকলেট এনে দিব, কথা দিলাম, তবুও কাঁদিস না। কিরে মাথা তোল। এবার মাথা তুলে এক পলকে তাকিয়ে রইল সাদাতের দিকে। সাদাত অবাক হয়ে বলল, আমি তো একটু বকাই দিয়েছি, মারটার তো আর দেনি, তাহলে তুই এভাবে কাঁদছিস কেন? তুই তো কখনো এমন করিস না। এমন তো করে রাধিহা, একটা কিছু বলা যায় না ওকে, কাঁদতে শুরু করে দেয়। সাদাতের মুখ থেকে রাধিহার কথা শুনে আবারও বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আফিয়ার। তারপর উঠে সোজা চলে গেল তার নানির রুমে। সে কিভাবে বুঝাবে যে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, যা সাদাত কখনোই বুঝবে না। সেদিন সারা রাত বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বুক ভাসিয়েছে আফিয়া। মনে মনে শুধু ভেবেছে, আল্লাহ, জীবনে কি বা চেয়েছি তোমার কাছে বলো? ছোটকালে বাবাকে হারিয়েছি, কিছুদিন পরে মাও বিয়ে করে চলে গেছে। এসব নিয়ে কখনো মন খারাপ করিনি। তবে বুঝবান হওয়ার পর থেকে যাকে চেয়েছি সে হলো সাদাত ভাইয়া। তাকেই তো পছন্দ করেছি। তাহলে এক্ষেত্রে কেন এত বাধা? বিষয়টা হয়তো আমার জন্য এতটা কঠিন হতো না যদি এক্ষেত্রে আমার প্রতিপক্ষ আমার প্রিয় বোন রাধিহা না হতো। ও ব্যতীত অন্য কেউ হলে আমি কোনো দ্বিধা ছাড়াই যে কোনো উপায়ে নিজের ভালোবাসাকে কেড়ে নিতাম। তবে রাধিহার ক্ষেত্রে আমি অপারগ, কেননা ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। হে আল্লাহ, আমাকে তুমি কি করে এতটা অসহায় করে দিলে? আমি এখন কি করব তুমি বলে দাও বলে কান্নায় ভেঙে পড়ল আফিয়া। হঠাৎ ভাবনা এলো, আমি কেন বিষয়টাকে এত জটিল করে দেখছি? বিষয়টা তো এতটা জটিল না। হ্যাঁ সত্যি তো, এখানে সাদাত ভাইয়া রাধিহাকে ভালোবাসে, তবে রাধিয়া তো নয়, সে শুধু মাত্র তাকে ভাইয়ের চোখে দেখে। হ্যাঁ এটাই তো সত্যি। তাহলে তো এখানে রাধিহাকে কষ্ট দেওয়ার বিষয় আসছে না। যাক, তাহলে সাদাত ভাইয়াকে নিজের করে পাওয়ার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে সেটা রাধিহার নিকট সাদাত ভাইয়ের অনুভূতির প্রকাশের পূর্বেই যে করেই হোক। আল্লাহ, তুমি সত্যি দয়ালু। এক মুহূর্তে সবকিছু কেমন সহজ করে দিলে। লাভ ইউ আল্লাহ।
পরদিন শুক্রবার সকাল সকাল আফিয়া গিয়ে ডেকে তুলল রাধিয়াকে। বলল, কিরে, তুই না বলেছিলি লাইব্রেরিতে গিয়ে ওই লোকটাকে সরি বলবি? তো চল আজকে যাই, গিয়ে না হয় আমরা কয়টা বইও নিয়ে আসবো। আচমকাই আফিয়ার মুখ থেকে লাইব্রেরিতে যাওয়ার কথায় চমকে এক লাফে উঠে বসলো রাধিয়া। কি 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 বললে তুমি? কোথায় যাবে? কেন লাইব্রেরিতে? আজকে? হ্যাঁ, আজই যাই, চল। কিন্তু আজ তো শুক্রবার, জুমার দিন, আজ মনে হয় না গেলে ওনাকে পাবো, তবে বিকেলে গেলে পেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলেই যাই, চল। আচ্ছা ঠিক আছে। আজ শুক্রবার ফজর নামাজের পর হামজাকে সাথে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে আনাস। হাঁটতে হাঁটতে কিভাবে পরবর্তী দাওয়াতের কাজ এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে আলোচনা করছে। হামজা, তুই তো এলাকার স্থানীয়, তুই তো এখানকার অনেককে ভালো করে চিনিস, তো আজ বিকেলের আলোচনা মজলিসে তুই তাদেরকেও ইনভাইট কর। সাথে খাওয়া দাওয়ারও একটা ছোট্ট আয়োজন হবে ইনশাল্লাহ। এই আয়োজন সফল হলে সামনে তাদেরকে জামাতে আসার জন্য আমন্ত্রণ জানানো, তাতে যারা যারা সায় দিবে তাদের নিয়ে পরবর্তীতে চিল্লায় সফরে রওনা হব। তাদের সাথে থেকে থেকে তাদের সবকিছু বোঝাতে হবে, শেখাতে হবে। এতে করে তারা উত্তম সাথী পাবে এবং সবকিছু দ্রুত শিখে যাবে। এরপর তাদের দিয়ে তাদের মহল্লার দাওয়াতি কাজগুলো করানোর ইচ্ছা আছে। যদি আল্লাহ পাক চান তো সবই হবে ইনশাল্লাহ। বন্ধু, একটা কথা বলি, এর আগে ইসলামের দাওয়াতের কাজের লক্ষ্যে আমি কিছুদিন সাফায়াতের সঙ্গে গিয়েছি। যতদূর জানি তাকে দেখেছি, সে প্রথমে গ্রামের মুরব্বীদের দিয়ে শুরু করে, পরে যুবকদের পর্যায়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে। তবে তুই দেখছি শুরুতে যুবকদের দিয়ে শুরু করতে চাইছিস। বর্তমানে যুবকদের যা অবস্থা, এ লক্ষ্য সফল হবে তো? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অবশ্যই হবে বন্ধু। আমি একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এখানে এসেছি, এতে সফল হয়েই ফিরবো ইনশাল্লাহ। মনে রাখবি, একটা সমাজের মেরুদণ্ড হচ্ছে যুবকরা, আর মাথা হচ্ছে মুরব্বীগণ। সেক্ষেত্রে মেরুদণ্ড ভেঙে পড়লে ঘাড় এমনিতেই ভেঙে পড়বে, পরবর্তীতে মাথা কাজ করা বন্ধ করে দিবে। তাই প্রথমে মেরুদণ্ড মজবুত করতে হবে, যেন হাজারো প্রতিকূলতা এলেও ঘাড় ও মাথা উভয়টা সোজা থাকে। বর্তমান সময়ে যুবকদের মাধ্যমেই যেমন সকল অপকর্মগুলো হচ্ছে, সেভাবেই এই যুবকদের দ্বারাই এই অপকর্মগুলোর অপসারণ করতে হবে। তাই টার্গেট প্রথমে যুবকদের নিয়েই। আল্লাহ চাইলে সফল হয়েই ঘরে ফিরব ইনশাল্লাহ। তখনই পকেট থেকে বেজে উঠল ফোনটা। আনাস দ্রুত ফোন বের করে স্ক্রিনে লক্ষ্য করে দেখলো তার মা কল করেছে। তাই কল রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম্মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাবা। কিভাবে ভালো থাকে বলতো? কেন, আবার কি হয়েছে? আনাস, তোর ফুপু আবার এসেছে। সেদিন বাড়িতে তোর বাবা ছিল না, তবে আজ সে বাড়িতে। তোর ফুপু আসার কথা এখনো তার কানে পৌঁছায়নি। যদি জানতে পারে আকলিমার আসার কথা, তাহলে তাকে সামলানো কঠিন। বলতো, এখন আমি একা কি করে তাকে সামলাবো? ওই মহিলারই বা এত বছর পরে এখন কেন এই বাড়িতে এসে ঝামেলা বাঁধাতে হবে? আমি বুঝতে পারছি না। থাক আম্মা, তুমি মাথা ঠান্ডা করো। যত যাই হোক, ফুপু এ বাড়ির মেয়ে, বাবার মতো তারও সবকিছুতে হক আছে। ফুপু ভুল করেছে, এখন হয়তো সে তার ভুল বুঝতে পারছে। আনাসের কথায় ফুপিয়ে কেঁদে উঠলেন শাহেদা খানম। এখন ভুল বুঝলেই বা কি হবে বল? ওর কারণে দুটো মানুষের অকাল মৃত্যু হয়েছে, সেটা আমরা কিভাবে ভুলি বল? আর আমার রুশ্মিও, এ অবধি বলেই অঝরে কাঁদতে থাকেন শাহেদা। আনাস নিজেকে শান্ত রেখে কোনো রকমে মাকে বোঝালো, দেখো আম্মা, এখন আর কি করা যাবে বলো? যা বাস্তব তা তো মেনে নিতেই হবে। ফুপু দাদার সম্পত্তির হকদার, তা থেকে তাকে বঞ্চিত করা কোনোভাবেই জায়েজ নয়। তাই অন্তরের সব ক্ষোভ ঘৃণাকে ভুলতে না পারলে একপাশে রেখে হলেও ফুপুকে ফুপুর হক বুঝিয়ে দিতে হবে। তুমি আপাতত আব্বাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত রাখো, বাকিটা আমি বাড়িতে এসে আব্বাকে বোঝাবো ইনশাল্লাহ। আর এগুলো নিয়ে তুমি ভেবো না, আর কেঁদো না মা, শুধু ওদের জন্য দোয়া করো বলে সালাম দিয়ে শেষ করলো আনাস। রুশমির নামটা শুনে বুকের ভেতরটাতে কেমন ভয়ানক মোচড় অনুভব করলো আনাস, যেন অন্তরে ঝড় বয়ে যাওয়ার ন্যায় সব ওলটপালট করে দিয়ে চলে গেল এক মুহূর্তে। দেখতে দেখতে আজ 12 বছর পূর্ণ হলো, তবুও যেন কোথাও থেকে আজও ভেসে আসে কানে একটি ডাক, আনাস ভাইয়া, আমি কি সত্যি তোমার বউ? অন্তর আজও বলে, হ্যাঁ তুই আমার বউ রুশমি। এগুলো কেমন আশ্চর্য অনুভূতি আনাস বুঝতে পারে না। এগুলো নিয়ে যে পৃথিবীর কোনো কিতাবে কিছু লেখা নেই। আজও কেন যেন রুশমির মুখটা একবার খুব দেখতে ইচ্ছা করে। কেন যেন অবান্তর চিন্তা এসে হারা দিয়ে বলে, আজ যদি বেঁচে থাকতো রুশমি, তাহলে সে দেখতে কেমন হতো? কিন্তু চিন্তাগুলোকে অবান্তর ভেবে বাতাসে উড়িয়ে দেয় সে। তবুও মনে মনে ভাবে, আল্লাহ চাইলে তো সবই সম্ভব, তবে এটা হয়তো আল্লাহ চাননি, তাই তা অসম্ভব। মৃত মানুষকে দেখা অসম্ভব। তবে কেন যেন মনে হয় রুশমি বেঁচে থাকলে হয়তো জীবনটা আরো অন্যরকম হতো, যা আল্লাহই ভালো জানেন। কিছু ঘটনা ছোটকালের হলেও অনুভূতিগুলো যেন বড় হলেও জাগ্রত হয়ে ওঠে। লক্ষ্য করলে দেখা যায় ছোটকালে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী, যা আমরা তখন বুঝতেও পারিনি, তবে সময়ের পরিবর্তনে বড় হলে তা নিয়ে ভাবলে আমাদের অন্তরে এক
অন্যতম অনুভূতি জাগ্রত হয়। সেগুলো নিয়ে হয়তো খারাপ লাগা অথবা ভালো লাগা কাজ করে। রুশমি আনাসের জীবনে সেই অজানা অনুভূতি, যা মৃত হলেও জীবিত হয়ে বেঁচে আছে তার প্রাণে। অবশ্য রুশমি সে ছোট্ট কালে মারা গেলেও আনাসের জীবনে তার অবদান প্রখর। ছোটবেলা থেকে রুশমির বর হিসেবে পরিচিতি পাওয়ায় রুশমির মারা গেলেও কোনো মেয়ে আনাসের আশপাশ দিয়ে ঘেঁষেনি। এতে ছোট থেকে মেয়েদের সংস্পর্শ থেকে দূরে থাকায় নজর হেফাজতের ক্ষেত্রে খুব বেশি পাকাপোক্ত হয়ে উঠতে পেরেছে আনাস। কথায় বলে না, নারীরা মরে গেলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে নারাজ। তারই যেন এক অভিন্ন প্রমাণ পেয়েছে তার জীবনেই আনাস। এই আনাস, আন্টি কেমন? এই আনাস, আন্টি ফোন রাখার পর থেকে এক মনে কি যেন ভেবে যাচ্ছিস। বাসায় কোনো সমস্যা হয়েছে? হামজার ডাকে এতক্ষণে ঘোর ভাঙল আনাসের। হকচোখে বলে উঠল, না না, কিছু হয়নি, যাক আলহামদুলিল্লাহ। আমি আরো ভাবলাম না জানি কোনো অ্যাক্সিডেন্ট ঘটল কিনা। এই আনাস, অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তেই মাথায় এলো, সেদিন যে লোকটার অ্যাক্সিডেন্ট হলো তাকে তো একদিন গিয়ে দেখে আসা উচিত না? হ্যাঁ, যাবো ইনশাল্লাহ। তাহলে চল কাল গিয়ে দেখা করে আসি আমি হাসপাতাল থেকে। না, হাসপাতালে গেলে ওনাকে পাবো না। পাবো না মানে হাসপাতাল থেকে ওনাকে ছুটি দিয়ে দিয়েছে, কাল বাসায় ফিরে গেছেন। আনাসের অকপটে দেওয়া জবাবে হামজা চরম অবাক হয়ে হা হয়ে তাকিয়ে রইল। কি হলো, হা করে আছিস কেন? কিরে ভাই, তুই আমার সাথে থেকে এত সব খবর কিভাবে জানলি? কেন ওই দিন আসার সময় মিস্টার সাদাত আমার ফোন নাম্বার চেয়ে নিল না? সেদিন রাতেই উনি ফোন দিয়েছিল ওনার বোনের হয়ে সরি বলতে। এরপর ওনার মাধ্যমে আঙ্কেলের খোঁজ খবর নেওয়া হয়েছে। ও তাই নাকি? যাই হোক, ছেলেটা তার বোনের মতো উশৃঙ্খল নয়, ভালোই আছে। হ্যাঁ, তাই ওনাকেও আজকের মজলিসে দাওয়াত করেছি। বলেছি তার কয়েকজন বন্ধু থেকে নিয়ে আসবেন। তাই নাকি? তাহলে তো ভালোই, মাশাল্লাহ। লতিফা বেগম রান্নাঘরে কাজ করছেন। সে সময় পেছন থেকে আফিয়া রাদিহা দুজনের কথার ফিসফিস আওয়াজে তাদের দিকে ফিরে তাকালেন। লতিফা বেগমকে দেখে দুজনেই কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। লতিফা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে তোরা এই সময় রেডিসেরি হয়ে কোথায় যাচ্ছিস? রাদিহা আফিয়াকে পেছন থেকে খোঁচা দিয়ে বলল, আপু তুমি বলো, আমি বললে যেতে দিবে না, ভাববে মিথ্যা কথা বলে বের হচ্ছি। আরে না না, আমি কি করে বলবো? এবার একটা জোরে চিমটি কেটে বলল, আরে বলো না। আহ, কি রে, কি হয়েছে, এমন লাফাচ্ছিস কেন? অপারক হয়ে এবার আফিয়ায় বলল, আসলে মামি, আমরা না কিছু বই আনতে লাইব্রেরিতে যেতে চাচ্ছিলাম। এই যাব আর আসবো, বেশি না, শুধু 1 থেকে 2 ঘন্টা লাগবে। যাই? আরে না না, আজ শুক্রবার দিন, বাসা থেকে বের হলে তোর নানু বকা দেবে। কাল কলেজ থেকে আসার পথে নিয়ে আসিস। এবার রাধিয়ায় আহ্লাদের স্বরে বলল, যাই না আম্মু? আম্মু যাই না, বললাম তো তাড়াতাড়ি চলে আসবো। মেয়ের মুখ থেকে বায়না শুনে বিছানায় শুয়ে থাকা আশরাফ সাহেবও তাদের হয়ে লতিফা বেগমের কাছে সুপারিশ করল। ফলে এ সময় বাড়ি থেকে বের হওয়ার দাবিতে মাকে সহজে রাজি করা গেল। তবে রাজি হলেও লতিফা বেগম কড়া কণ্ঠে জানিয়ে দিলেন 3 থেকে 4 ঘন্টার ভেতর যেন দুজন বাড়িতে ফেরে। মায়ের কথায় সায় দিয়ে খুশি মনে রান্নাঘর থেকে বের হওয়ার সময় অল্পের জন্য সাদাতের সাথে ধাক্কা খাওয়ার আগেই রাদিয়াকে টান দিয়ে ধরে ফেলল আফিয়া। রাদিয়া ভয় পেয়ে বলল, আল্লাহ, অল্পের জন্য পড়ে যাওয়া থেকে বাঁচালে আপু। সাদাতের দিকে তাকিয়ে মনে মনে বলে আফিয়া, অল্পের জন্য সাদাত ভাইকে তোর থেকে বাঁচালাম। কিরে, এ সময় এত রেডিসেরি হয়ে কোথায় যাচ্ছিস? আফিয়া দ্রুত ইশারা দিয়ে না করলো রাদিহাকে লাইব্রেরিতে যাওয়ার কথাটা বলতে। রাদিহা ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল, তোমাকে বলতে বাধ্য নেই মিস্টার, বলে চলে যেতে নিলে সাদাত পেছন থেকে ডেকে বলল, আমি এখন বাইরে যাব। কোথায় যাবি বল, আমি পৌঁছে দিচ্ছি। আফিয়া দ্রুত কথা শেষ করতে বলল, থাক, লাগবে না ভাইয়া, আমরা যেতে পারবো। এই তো, বেশি দূরে যাব না, সামনে যাব আর চলে আসবো। ও আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাই তাহলে, বলে সাদাতই আগে বাসা থেকে বের হলো। কিছুক্ষণ সময় নিয়ে আফিয়াত আর রাদিহাও রেডি হয়ে বের হলো বাসা থেকে। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 40 মিনিট পরে একটা অটোতে করে দুজন রওনা দিল লাইব্রেরির দিকে। আরও 30 মিনিট পরে গাড়ি গিয়ে থামলো একটা বড় লাইব্রেরির সামনে। এতক্ষণ মনে অনেক সাহস নিয়ে এক এক করে নানান কথা সাজিয়েছে রাদিহা, যেন লোকটার কাছে সুন্দর করে সরি বলতে পারে। তবে গাড়ি থামার সাথে সাথে যেন অজানা এক ভয় হাত পা কাঁপছে, যেন মনে হচ্ছে কোনো বিসিএস ভাইবার ইন্টারভিউ দিতে যাচ্ছে সে। তাই নিজের মনকে নিজেই সাহস দিয়ে বলছে, কিরে রাদিহা, এত ভয়ের কি আছে? না বুঝে একটা ভুল করে ফেলেছিস, তার জন্য কয়দিন যাবৎ অনুশোচনায় ভুগছিস, আর আজ এসেছিস একটা সরি বলে চলে যাবি। এরপর কি এই লোকের সাথে তোর আর কানেকশন হবে? ভুলেও হবে না তো, এত ভয়ের কি আছে? মনে মনে সাহস রাখ। তুই সেদিন অকপটে নির্দোষ লোকটাকে অনেক কিছু বলে ফেললেও তোর দোষ থাকা সত্ত্বেও সে আজ তোকে কিছুই বলবে না। মনের মাঝে সাহস রাখ। পরক্ষণেই আবার মনে হচ্ছে যদি কিছু বলেই দেয়। কিরে রাদিহা, ভাড়া দিয়ে দিয়েছি, গাড়ি থেকে নাম।
আফিয়ার কথায় ঘোর ভাঙলে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো রাধিহা। কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আপু, এই প্রথম মনে হয় জীবনে কাউকে এত আনুষ্ঠানিকভাবে শুধু একটা সরি বলার জন্য এসেছি। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিসের আবার বাড়াবাড়ি? তুই কি ভয় পাচ্ছিস রাধিহা? আফিয়ার প্রশ্নে রাধিহা কিছুটা থতমত খেয়ে বলল, হ্যাঁ। আরে না না, ভয় পাবো কেন? জীবনে প্রথম কোনো হুজুর মানুষের সাথে সরাসরি কথা বলবো তো, তাই একটু নার্ভাস লাগছে। আচ্ছা, এত নার্ভাস হয়ে কাজ নেই, তুই যাবি আর একটা সরি বলে চলে আসবি, ব্যাস। আচ্ছা চলো। পেছনে ঘুরেই জেনা লাইব্রেরির দিকে এগিয়ে যাবে তখনই চোখে পড়ল লাইব্রেরি গেটের সামনে সাদাতের বাইক। রাধিয়া কিছুটা চমকে গিয়ে আফিয়াকে খোঁচা দিয়ে বলল, হ্যাঁ আপু দেখো, ওইটা সাদাত ভাইয়ের বাইক না? আফিয়াও কিছুটা উঁকি দিয়ে বোঝার চেষ্টা করে বলল, কিরে আসলেই তো, কিন্তু সাদাত ভাইয়া এ সময় এই লাইব্রেরিতে কি করবে? আই থিঙ্ক এটা তো একটা ইসলামিক লাইব্রেরি। হ্যাঁ তাই তো। সে সময় লাইব্রেরির ভেতর থেকে সাদা পাঞ্জাবি পরা সেদিনের সেই লোকটার সাথে সাদাত সহ আরো কিছু ছেলে বেরিয়ে এলো। ছেলেগুলোর সকলের পরনেই সাধারণ পাঞ্জাবি, যেন এই মুহূর্তে মসজিদ থেকে বেরিয়ে এসেছে। ঘটনা বুঝে ওঠার আগে আফিয়া সজোরে রাদিয়ার হাতে টান দিয়ে পাশের মোটা গাছটার আড়াল হয়ে দাঁড়ালো। রাদিয়াও কিছু না বুঝে চেঁচিয়ে বলে উঠল, আরে আপু কি করছো? লোকটা তো চলে যাচ্ছে। আফিয়া সজোরে একটা চিমটি কেটে চুপ করতে ইশারা করে বলল, আরে চুপ কর, তুই পাগল নাকি? এই এত ছেলেগুলোর সামনে তুই ওনাকে সরি বলবি? বলত। না না, ঠিকই বলেছ, কিন্তু আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে সাদাত ভাই এখানে কেন। সেটা পরে জানা যাবে, কিন্তু এখন কি করবি? যেটার জন্য এসেছিলি সেটাই তো আর হলো না। তাহলে কি করবি? চলে যাবিস বাসায়? না না, খালি হাতে বাসায় যাওয়া যাবে না। মনে নেই বাসায় কি বলে এসেছি? কি বই নিতে এসেছি? এটাই তো বলে বের হলাম বাসা থেকে। এখন খালি হাতে গেলেই তো আম্মু হাজারটা প্রশ্ন করতে থাকবে। তার চেয়ে বরং আজ কয়টা বই নিয়ে যাই, পরে যেদিন ফেরত দিতে আসবো সেদিন না হয় সুযোগ করে ওনাকে সরি বলে ফেলবো। ভালো না আইডিয়াটা? গুড আইডিয়া, চল এটাই করি। এ বলে দুজনেই হাঁটা দিল লাইব্রেরির দিকে। কিছুটা সামনে এগোতে চোখ পড়ল লাইব্রেরির নাম ফলকের দিকে, যেখানে বড় বড় করে লেখা মিনারাতুল ইলম, জ্ঞানের মিনার, ইসলামিক লাইব্রেরি। কিছুক্ষণ চুপ করে সেদিকে তাকিয়ে রইল রাধিহা। বেশ মুগ্ধ হয়ে বলল, বাহ, বেশ সুন্দর নাম তো লাইব্রেরিটার। আচ্ছা আপু, আগে মাঝে মাঝে কত যাওয়া হতো এই লাইব্রেরিটার সামনে দিয়ে, তবে কখনো ভাবিনি যে এই ইসলামিক লাইব্রেরিতে আসতে হবে। যাক, যেটার জন্য এসেছি সেটা না হলেও একটা ভালো কাজ তো হচ্ছে। আফিয়া হালকা হেসে বলল, সেটাও আবার তোর বদৌলতে। চল ভেতরে যাই। ভেতরে প্রবেশ করতেই দুজনের চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটি নোটিশ। ভাই ও বোনদের জন্য পৃথক সেকশনের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করে নিজ নিজ সেকশনে প্রবেশ করুন। নিজ নিজ পর্দা আর নজরের হেফাজত করুন। গুনাহ থেকে বেঁচে থাকুন। জেনে রাখুন আল্লাহ সর্বদ্রষ্টা। রাধিয়া চারদিকে তাকিয়ে অবাক হলো। জায়গাটা একদম অন্যরকম। কোথাও অকারণ কথাবার্তা নেই, উচ্চস্বরে হাসাহাসি নেই। সবাই যার যার কাজে ব্যস্ত। আজ প্রথম কোনো প্রতিষ্ঠানে এমন রুলস দেখছে দুজনেই, তাই এসবের কোনো কিছুই বুঝতে না পেরে তারা একে অপরের দিকে হাঁ করে তাকালো। আফিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে এটা আবার কেমন নিয়ম? এমন নিয়ম তো আগে কোনোদিনও দেখিনি কোথাও। তাহলে কোন দিক দিয়ে কিভাবে ভেতরে ঢুকবো? কিছুই তো বুঝতে পারছি না। রাধিয়া কিছুটা বোঝার চেষ্টা করে বলল, এটা তো ইসলামিক লাইব্রেরি, তাই হয়তো এমন নিয়ম। যাক, নিয়মটা অবশ্য ভালোই। না হয় ছেলে মেয়ে একসাথে কি আর বই পড়া হয়? দেখো না আমাদের ক্যাম্পাসের লাইব্রেরিগুলোর যা অবস্থা, যেন প্রেমের কারখানা। যাক, ইসলাম মানলে এভাবেই মানা উচিত। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম না, ইসলাম শব্দের অর্থ শান্তি। ওনারা হয়তো এটাই বাস্তবায়ন করতে চাইছেন। বাহ, প্রথম প্রবেশে দেখছি ধার্মিক হয়ে যাচ্ছিস রাধিহা। আরে কি বলো, আমি তো জাস্ট একটা অজানা শান্তি অনুভব করলাম, তাই বললাম আর কি।